এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি বেশ শিক্ষণীয়। কেন বলছি? ঘটনাটি পুরোপুরি শোনার পর আপনারা ইনশাল্লাহ অনুধাবন করতে সক্ষম হবেন। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। উনি বর্তমানে গাজীপুর সদরের ভবানীপুর নামক স্থানে রয়েছেন। উনি একটি পোশাক কারখানার কোয়ালিটি ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ভেলামারি নামক গ্রামে। ঘটনাটি 1993 থেকে 95 সালের মধ্যে ঘটে যাওয়া। ঘটনাটি ওনার ফুপুর সাথে ঘটেছিল। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানকার একটু বর্ণনা না দিলেই নয়। একদিকে বয়ে গেছে প্রবাহমান করতোয়া নদী, তার একটু দূরে অবস্থিত কুদরতের দিঘি। এই দিঘির জন্ম নাকি হয়েছিল এক রাতের মধ্যে, এই জন্য লোকজন এটাকে কুদরতের দিঘি নামে ডাকত। এখন অবশ্য এটা নদীর ভিতরে চলে গেছে। এটার বিপরীতে রয়েছে বালুচর, যেখানে কয়েকটি পরিবারের বসবাস, আর এক পাশে ছিল জঙ্গল। বর্তমানে অবশ্য এই জঙ্গলটাও নদীর ভেতরেই পড়ে গেছে। তো ওই সময়, অর্থাৎ সেই 1993 সালের কথা বলছি, নব্য বিবাহিত দম্পতি, এই রাসেল ভাইয়ের ফুপু রেবিনা আর ফুপা হায়দার আলী, তো ওনাদের ঘর উজালা করে এক ফুটফুটে সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় রানা। পরিবারে নেমে আসে আনন্দের উৎসব। দেখতে অনেক সুন্দর ছিল এই রানার চেহারা। রাসেল ভাইদের বাড়ি তখন ছিল নদীর এপারে। ওনার বাবা তখন এই রাসেল ভাইয়ের ফুপুকে সবসময় দেখতে যেতেন। ফুপুর বাড়িতে বেড়াতে গেলে কিছু না কিছু দিয়ে আসতেন। যেহেতু এই রাসেল ভাইয়ের ফুপু রাসেল ভাইয়ের বাবার খুবই আদরের বোন ছিল, এই জন্য সুযোগ পেলেই ফুপুর বাড়িতে কিছু না কিছু উনি দিয়েই আসতেন। তাছাড়া আরেকটা সমস্যা ছিল, ওই সময় ফুপুর পরিবারে বেশ অভাব ছিল, আর রানাকে সবাই ভালোবাসতো। আর সবসময় তো ফুপু আসা যাওয়া করতো রাসেল ভাইদের বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে। রানার বয়স যখন 7 মাস, তখন ফুপু একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এই রাসেল ভাইদের বাড়িতে বেড়াতে আসেন, বেশ সপ্তাহখানেক এখানে থাকেন, তারপর আবার নিজ বাড়িতে চলে যান। চলে যাওয়ার সময় দেখা যাচ্ছে রানার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। এর মধ্যে কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় উনি বাড়িতে যাবার পর। এই ফুপুর শাশুড়ি, উনি একদিন একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে একটি লোক তাকে বলছে, তোর কাছে একটা জিনিস চাইবো, তুই যদি দিয়ে দিস তাহলে তোকে অনেক টাকা দেব। স্বপ্নে তাকে নাকি টাকার একটা ব্যাগ বা পাতিল দেখানো হয়, এর মধ্যে স্বর্ণের চকচকে কয়েনগুলো দেখা যাচ্ছে। তখন ওই অবয়বটা নাকি বলে, তোকে এই টাকাগুলো দিয়ে দিব, তুই এর বিনিময়ে রানাকে আমাকে দিয়ে দিবি। টাকার লোভ আসলে এমন একটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। রানার দাদি 7-5 না ভেবে স্বপ্নে দেখা ওই অবয়বটাকে বলে দেয়, হ্যাঁ আমি রাজি। এইটা ছিল ভয়ঙ্কর এক পিশাচ। এই পিশাচটা দাদিকে শিখিয়ে দেয় কোথায় কিভাবে কি কাজ করতে হবে, তাহলে ওই অবয়বটা রানাকে নিয়ে যেতে পারবে। দাদি কথা শোনেন স্বপ্নের মধ্যেই। ওই সময়ে বন্যা হয়েছিল ওই এলাকায়। তো ফুপু রানাকে দাদির কাছে রেখে কাপড় কাচতে নদীতে গিয়েছেন। বেলা তখন ঠিক দুপুর বেলা। দাদি তখন ওই পিশাচের শিখিয়ে দেয়া সেই পদ্ধতি অনুসরণ করতে থাকেন। তবে উনি ভাবছেন যে কিভাবে কি কাজ করব, কেউ যদি দেখে ফেলে, লোকজন যদি কোনো প্রশ্ন করে, কি করব, এটা নিয়ে উনি কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। একটা পরে সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে কাজটা করবই। দাদি চতুর্দিকে ভালো করে চেয়ে দেখেন যে আশেপাশে কেউ আছে কিনা। এরপর উনি দোলনায় শুইয়ে রাখা রানাকে আস্তে করে কোলে তুলে নেন। এরপর ওই যে পিশাচটা শিখিয়ে দিয়েছিল যেভাবে, ঠিক ওইভাবে কাজ করতে থাকেন। সে কি করে, প্রথমে একটা কুলার উপরে রানাকে শুইয়ে দেয়। পুকুর ঘরের একদিকে একটা মাচা ছিল, রানাকে কুলার মধ্যে শুইয়ে দেওয়া হয়, আর ওই মাচার নিচে নরম স্যাঁতসেঁতে জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেয় দাদি। এটা ছিল প্রথম কাজ। কিন্তু একটা সমস্যা হয়, একজন ফুপু উনি আবার ওই দিকটা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তো উনি যখন এটা দেখেছেন, উনি এই বিষয়টা খেয়াল করেছেন, ওনার মনে একটা সন্দেহ লাগে যে কি ব্যাপার, ঘটনাটা কি, রানার দাদি কি করে। ওনার মনে একটু সন্দেহ জাগে। বিরক্তির সাথে জিজ্ঞেস করেন যে আপনি কি করেন, এতটুকু বাচ্চাকে মাচার নিচে রাখছেন কেন।
যদি ওর গায়ের উপর কিছু পড়ে। আর কুলার উপর কেন রাখছেন এই ভেজা স্যাঁতসেঁতে জায়গায়? তো ওনার তো বেশ রাগ উঠেছে যে এত সুন্দর একটা বাচ্চাকে এইভাবে মাচার নিচে অন্ধকারের ভিতরে শুয়ে রেখেছে। আর উপর থেকে কিছু পড়া বলতে উনি কিন্তু পোকামাকড়ের কথা বুঝিয়েছেন, উনি তো আর জানেন না যে আসলে ঘটনাটা কি। এ কথা শোনার পর দাদি কি করেছেন, রানাকে সেখান থেকে বের করেছেন। ওই যে যিনি দেখলেন ওনার মনের মধ্যে কিন্তু একটু খটকা রয়েই যায় যে ঘটনা নাকি, এইখানে রাখছে কেন। তবে এই খটকাটা ওনার মনের মধ্যেই ছিল, উনি এটা একসময় ভুলেও যান। কিছুক্ষণ পরে ফুপু কাপড় কাচা শেষ করে বাসায় চলে আসেন, এসে রানাকে কোলে নেন। এরপর কেটে যায় 2 দিন কোনো সমস্যা ছাড়াই। 3 দিনের দিন ফুপু খেয়াল করে রানার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর রানার জ্বরও চলে এসছে। প্রথমে স্বাভাবিকভাবে তারা ট্রিটমেন্ট দিয়েছে, স্বাভাবিক কোনো কিছুই মনে করেছে, চিকিৎসা করা হয়, কিন্তু কিছুতেই জ্বর কমে না। দিন দিন বেড়েই চলেছে অসুস্থতা। তার সাথে ফুপু লক্ষ্য করেন হাসি খুশি থাকা ছেলেটা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে আর উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে কোনো কিছু দেখছে, মাঝে মাঝে ভয়ও পাচ্ছে। কিন্তু ও তো ছোট মানুষ, ও তো আর বলতে পারছে না, এতটুকু বাচ্চা। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। রানার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। ধীরে ধীরে চোখের নিচের কালো দাগ আরো বড় হতে থাকে। কুলায় উঠানোর ঘটনার 1 মাস পর রানা কোনো এক সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় না ফেরার দেশে। কান্নার রোল পড়ে যায় পুরো বাড়িতে। এত সুন্দর একটা বাচ্চার মৃত্যু কেউই মেনে নিতে পারছিল না। ঠিক ওই মুহূর্তে ওই যে যেই মহিলা যিনি দেখেছিলেন আরেকজন দাদি, উনি এসে দেখে রানার এই অবস্থা। তখন উনি ভীষণ রাগারাগি করেন দাদির উপরে যে এই মহিলা তার নাতিটারে কি একটা কাজ করলো, নিশ্চয়ই ওই কারণে অসুস্থ হয়েছে। এরপর দাদি বুঝতে পারেন উনি আসলে কি ভুলটা করেছেন। তার লোভের জন্য বলি হতে হলো এক নিষ্পাপ শিশুকে। এই ঘটনাটি মূলত ওই যে যিনি দেখেছিলেন তার মনে আরো বেশি সন্দেহ সৃষ্টি করেছিল, যেহেতু রানা মারা গেল আর উনি ওই সময় দেখেছিলেন। কেন এমনটা হলো? উনি তখনই বলেন যে রানার লাশটা রাখো, আগে কোন একজন ভালো ফকির বা কবিরাজকে ডাকো। আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো কিছু রয়েছে। এই বিষয়টা সুরাহা না করে ওকে দাফন কাফন করো না, আমার মনে সন্দেহ লাগতেছে। এইটা যখন উনি বলেছেন তখনই ওই গ্রামের একজন ফকির, ফকির বলতে কিন্তু ওই যে ভিক্ষা করা ফকির না, যারা ঝাড়ফুঁক করে, অনেক জায়গায় তাদেরকে ফকির বলে, কবিরাজ না বলে আর কি। তো ওরকম একজন ফকির ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল করিম। তাকে করিম চাচা বলেই অনেকে ডাকতেন। তবে এই করিম চাচা আবার এই ফুপুর বড় চাচা তো ভাইও হন, অর্থাৎ আত্মীয় হন। এই করিম চাচা কবিরাজি করতেন, কারো অসুখ বিসুখ করে ঝাড়ফুঁক করতেন। করিম চাচা চলে আসছেন, এদিকে সন্তান হারা মায়ের অবস্থা আসলে কেমন হতে পারে, ঠিক তেমনই হয় ফুপুর অবস্থা। করিম চাচা আসেন, আসার পর নিয়ম মাফিক কিছু রিচুয়াল শুরু করেন। উনি তখন বুঝতে পারেন এই ঘটনাটি অস্বাভাবিক। তখন ফুপুর উপরে সেই পিশাচকে হাজির করা হয়। ওই পিশাচ হাজির হওয়ার পর সে যে বর্ণনা দেয় তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। সেই পিশাচটি জানায় তার নাম টালি, আর পিশাচটি তার প্রাপ্য পেয়ে গেছে। এই রানাকে এই পিশাচটি ভোগ হিসাবে গ্রহণ করেছে। তখন করিম চাচা বলে, তোকে কে দিয়েছে এই ভোগ? ভোগ তো মানুষ না দিলে তোরা পাস না, কিভাবে ভোগটা নিলি বল? তখন সেই পিশাচ উত্তর দেয়, ওর কাছের মানুষ দিয়েছে, অন্য কেউ না। তখন কবিরাজের সন্দেহ হয়, কাছের মানুষ দিয়েছে মানে কে দিয়েছে? এই যে এই সমস্ত কথোপকথন হচ্ছে, এই ঘটনার সাক্ষী কিন্তু অনেক মানুষ সেখানে হাজির ছিল। রানার দাদিও সেখানে উপস্থিত ছিলেন। আর ওই যে যিনি দেখেছিলেন দাদিকে কুলার উপর রাখতে, সেও কিন্তু ওখানে আছে। তখন উনিও বলেন যে আমি মনে হয় বুঝতে পারছি, করিম চাচা আপনি আরো জিজ্ঞেস করেন, তো আরো কিছু জিজ্ঞেস করেন ওকে, তারপর বলতেছি ঘটনাটা কি। এরপর করিম চাচা ওই পিশাচকে জিজ্ঞেস করেন, আরো ভালো করে বল, না হলে তোকে ভয়ঙ্কর শাস্তি দেব এখন। তখন ওই পিশাচটি ভয় পেয়ে বলে যে যে এই কাজটি করেছে সে হচ্ছে এই বাচ্চার আপন দাদি। এই কথা শোনার সাথে সাথে সবার তো মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। দাদি কিন্তু দরজার এক পাশে দাঁড়িয়ে নীরবে নিভৃতে খুব কান্নাকাটি করছিলেন। তখন ওই যে যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ এইবার আমি বুঝছি ঘটনাটা কি হয়েছে, আমি তো এটা দেখছিলাম এরকম এরকম ঘটনা, আমি তো তখন বুঝতে পারি নাই
আমি মনে করছি এমনি রাখছে, এর ভিতরে যে এত কিছু ছিল তা যদি আমি জানতাম তাহলে আমি শুরুতেই এর মাকে বলে দিতাম, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। হাই হাই, এ আমি কি করলাম, কেন বুঝতে পারলাম না। এরপর যিনি দেখেছিলেন উনি নিজেই নিজেকে অনেকটা দোষারোপ করছিলেন যে কেন আমি বুঝতে পারলাম না, তাহলে তো এই বাচ্চাটার জীবনটা রক্ষা করার জন্য তো চেষ্টা করা যেত। যাই হোক, আসলে রানা তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এরপর পিশাচকে বলা হয় তুই এই ভোগ নিয়ে কি করলি, আর তুই যে লোভ দেখিয়েছিলি তুই কি সেই জিনিস দিয়েছিস? তখন ওই প্রতারক পিশাচ বলে না, আমি ভোগ দেইনি, ভোগ আমি নিয়েছি কিন্তু ওদেরকে ওই উপহারটা দেইনি, কেননা আমি এভাবেই মানুষের সাথে প্রতারণা করি, প্রতারণা করে তাদের কাছ থেকে নরবলি নেই, বিনিময়ে তাদেরকে কিছুই দেই না। রানার দাদিকেও আমি কিছু দেই নেই, আর দেবও না। এই বাচ্চাটা নিয়ে যাওয়ার পর আমার শক্তি আরো বেড়ে গেছে। এরপর ওই করিম চাচার ভয়ানক রাগ হয়, রাগ হওয়াটাই স্বাভাবিক। উনি সেই পিশাচের উপর চড়াও হন, সেই পিশাচকে যন্ত্রণা দিতে থাকেন। সেই পিশাচকে বলেন তুই এক্ষুনি চলে যাবি। ওই পিশাচটা বলে না, আমি যাব না। হ্যাঁ আমি যাব, এই বাচ্চার মাকে নিয়ে তারপর যাব। এই বাচ্চাকে নেওয়ার সাথে সাথে এই বাচ্চার মায়ের উপরও আমার অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বাচ্চার মাকেও মারবো আমি। এই কথা শোনার সাথে সাথে করিম চাচা এমন রাগান্বিত হয়েছিলেন যে ওই পিশাচকে ওখানে মেরে ফেলবেন, তবে উনি কিছু একটা চিন্তা করে মারলেন না। ওই পিশাচকে তার মতো করে রুকিয়া করে ভয়ঙ্কর যন্ত্রণা দিতে থাকলেন এবং ওয়াদা করালেন সে আর কখনোই এখানে আসবে না। তবে সেই পিশাচটি একটা কথা বলে চলে যায়। সে রাজি হয় চলে যেতে, তবে একটা কথা বলে যায় যে হ্যাঁ আমি আসবো না, তবে আমার কিছু প্রভাব কিন্তু এদের উপর থাকবেই, আমি যদি নাও আসি। কারণ এই রানাকে বলি হিসাবে নেবার পর এর পরিবারের উপর আমার অন্য ধরনের একটা বিষয় তৈরি হয়ে গেছে, আমি চলে গেলেও এর প্রভাব সেখানে থাকবেই। এরপর নাকি ওই পিশাচটা ওখান থেকে চলে যায়, পরিবারের আর কোনো সদস্যদেরকে সরাসরি ক্ষতি করবে না এই শর্তেই তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে ফুপু অসুস্থ হয়ে গিয়েছিলেন, উনিও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, কারণ রানার মৃত্যুর পর উনিও বেশ কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। রানার মৃত্যুর আগে থেকেই উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন, তবে এই অসুস্থতার কারণটাকেও ধরতে পারেনি, এটা স্বাভাবিকভাবে অনেকে মনে করেছে। তো ফুপু উনি তো তার সন্তানকে হারালেন, আর দাদি উনি লোভে পড়ে যে কাজটি করলেন সারাটা জীবন উনি এটা নিয়ে আফসোস করেছেন, কি কাজটা উনি করলেন। তবে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে ফুপুর কিন্তু আরো 3 সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে 2টা মেয়ের জন্ম হয়, একটা মেয়ে মারা গিয়েছিল অসুখ হয়ে। 2008 সালে একটি ছেলে জন্ম হয়, বর্তমানে তার বয়স 17 বছর, কিন্তু তার বয়স বাড়লেও শারীরিকভাবে 6 বছরের বাচ্চার উচ্চতা যতটুকু তার উচ্চতা ততটুকু। ঘটনাটা এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন কি ভয়ঙ্কর একটা ব্যাপার, কিভাবে ধূর্ত প্রতারক জিনেরা মানুষকে প্রতারণা করতে থাকে। দাদির সাথে প্রতারণা করেছিল, দাদুকে লোভ দেখিয়েছিল, দাদু সেই লোভে পড়ে গিয়েছিলেন, আর এতেই হয়ে গেল বিপত্তি। একটা ছোট্ট শিশু, ফুটফুটে শিশু রানাকে মরতে হলো। রানার ভাগ্য আল্লাহ তাআলা হয়তো এভাবেই লিখে রেখেছিলেন, এই জন্যই তাকে মরতে হয়েছে। কিন্তু অনেক সময় মানুষ তার নিজের ভুলে ভাগ্যের বিপর্যয় ঘটায়, যেমনটা হয়েছিল এই দাদির বেলায়। আল্লাহ তাআলা ফুপুকে সুস্থতা দান করেছিলেন আল্লাহর রহমতে। ওই কালী নামক ধূর্ত প্রতারক পিশাচটাকে তারাতেও এই করিম চাচা সক্ষম হয়েছিলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ফুপুর আর একটা মেয়ে যে মারা গেল অসুখ হয়ে, এর পেছনেও ধারণা করা হয় যে ওই প্রতারক পিশাচের হাত থাকতেও পারে। আর ওনার যে ছেলে, যার 17 বছর বয়স হওয়ার পরও এখনো 6 বছরের বাচ্চার উচ্চতার মতো, তার উপরও ওই প্রভাবটা যে রয়েছে এটাও অনুমান করা হয়। ঘটনা এই পর্যন্তই প্রিয় লিসেনার্স। আমি শুরুতে বলেছিলাম এই ঘটনার মধ্যে শিক্ষণীয় একটি ব্যাপার রয়েছে। শিক্ষণীয় ব্যাপার এটাই, স্বপ্নের মধ্যে অনেকে সুপারি চায়, বিভিন্ন ফল চায়, এই জিনিসগুলো দেয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে স্বপ্নের মধ্যে তো আমাদের উপর নিয়ন্ত্রণ অন্য কেউ করতে পারে, নিজের উপর তো নিজেদের নিয়ন্ত্রণ থাকে, তখন কি করব? এই ধরনের স্বপ্নগুলোর হিসাবটা আলাদা। এই স্বপ্নগুলো তখন আমাদের কাছে বাস্তবের মতো মনে হবে। এই জন্য খুব সাবধান।
ঘুমের সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 3 আয়াত আমরা পড়ে ঘুমানোর চেষ্টা করব। ইনশাল্লাহ স্বপ্নের মধ্যে দুষ্টু জিনেরা এসে আমাদেরকে এই ধরনের স্বপ্ন দেখাতেও পারবে না, আর ঘুমের ভেতরে আমাদেরকে এসে কোনো কিছু খাওয়াতেও পারবে না, আমাদের শরীরের ভেতরেও প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই এমন কিছু কাজের সাথে যুক্ত থাকেন যে ব্যস্ততার পরিমাণ এতটাই থাকে, সারাদিন পরিশ্রম করার পর রাতের বেলা বাসায় ফিরে ঘটনা লেখার মতো এনার্জিটাও থাকে না। তারপরও আপনারা যে এত কষ্ট করে আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকেও অশেষ কৃতজ্ঞতা জানাই। এভাবেই সবসময় আমাদের পাশে যেন আপনারা থাকতে পারেন, আমরাও যেন আপনাদেরকে সাথে নিয়ে আরো অনেকটা পথ এগিয়ে যেতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। ওনার নাম জাহিদ শেখ, বর্তমানে রয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ওনার দেশের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল এই ভাবনপাড়া গ্রামে। ওনাদের গ্রামের বর্ণনা একটু দেয়া জরুরি, তাহলে ঘটনা বুঝতেও সুবিধা হবে। ছোট্ট একটি গ্রাম এই ভাবনপাড়া। গ্রামের দুপাশে মাঠের মাঝখান দিয়ে ছোট্ট চিকন একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে বাজারের দিকে। রাস্তার 2 ধারে রয়েছে অসংখ্য তাল গাছ, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মাথা তুলে। আর বেশ কিছু ফসলি জমি তো রয়েছেই, ফসলি জমির ভেতরেও কিছু তাল গাছ দেখা যায়। জাহিদ ভাইদের বাড়ি থেকে পায়ে হেঁটে বাজারে যেতে সময় লাগে 10 থেকে 12 মিনিটের মতো। এবার মূল ঘটনায় আসি। 2016 সালের জানুয়ারি মাসের কোনো এক রাত কনকনে ঠান্ডা পড়েছে। ওই সময়ে উনি বাজারের থেকে একটু পাশে, একটু এগিয়ে গিয়ে চৌরাস্তা নামক একটা জায়গা রয়েছে, ওইখানে একটা মুদি দোকান চালাতেন। হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটা দোকান দেবেন। কিসের দোকান দেয়া যায়, পরবর্তীতে চিন্তা করলেন যে মুদিখানার দোকান দেই। সৌভাগ্যজনকভাবে উনি একটা দোকান পেয়েও যান। একজন ব্যক্তি ওনার দোকানটা উনি বিক্রি করে দিবেন, ওনার কাছ থেকে দোকানটা উনি কিনে নেন, এরপর ব্যবসা শুরু করেছেন। তো এই যে চৌরাস্তা নামক যে জায়গাটা যেখানে উনি দোকান দিয়েছিলেন, ওই বাজার থেকে একটু এগিয়ে গিয়ে চৌরাস্তা, তো ওইখানে নাকি 2টা থেকে 3টা যদি বেজেও যেত রাত, সেখানেও মানুষজন থাকতো। এত রাতেও যদি সেখানে মানুষ থাকে, দিনের বেলা তো সেখানে মানুষের আনাগোনা বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। মুদি দোকানের ব্যবসা ভালোই চলছিল সেখানে। উনি অবশ্য রাত 2টা-3টা পর্যন্ত দোকান চালাতেন না। রাত 11টা, 11:30টার মধ্যেই দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসতেন। উনি প্রতি রাতেই একাই বাড়িতে আসতেন, কখনো কখনো কাউকে পেতেন। আর যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়েছিল, জানুয়ারি মাস তো বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ঠান্ডাই, এই জন্য সন্ধ্যার পরেই মানুষজনের আনাগোনা কমে যেত। ওই জায়গাতে অর্থাৎ চৌরাস্তাতে মানুষজন থাকতো, কিন্তু তারা যে ওই ভাবনপাড়া গ্রামে যাওয়া বিষয়টা তো এরকম না। ওই জায়গাতে ভিন্ন ভিন্ন গ্রামের মানুষজন আসতো, আবার চলে যেত। উনি যখন দোকান বন্ধ করে বাড়িতে যেতেন, তখন কিন্তু শীতের রাত্রে লোকজন খুব কমই পেতেন। উনি বাড়িতে যেতেন কিন্তু সেই মেঠো পথ দিয়ে। যে রাতে ঘটনাটি ঘটে, সেই রাতে প্রতিদিনের মতো উনি রাত 11টার কিছু সময় পর দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা শুরু করলেন। চৌরাস্তা থেকে এগিয়ে গিয়ে প্রথমে বাজার, ওই বাজারে যখন গিয়েছেন তখন দেখতে পেলেন ওখানে 4 জন লোক দাঁড়িয়ে আছে। এই 4 জন লোক হচ্ছে নাইট গার্ড। এই 4 জন লোককেই উনি চিনতেন। এই 4 জনের মধ্যে একজন আবার সম্পর্ক কাকা হয়। তো এই কাকা বলছেন, কি গো জাহিদ, এই রাতে একাই বাড়িতে ফিরতেছো নাকি, সাথে লোকজন নাই? তখন আবার জাহিদ ভাই বললেন যে, না কাকা, বুঝতেই তো পারতেছেন কি শীত পড়ছে, লোকজন তো নাই রাস্তাঘাটে, একাই যাই। তখন আবার ওই কাকা বললেন, ঠিক আছে যাবা তো, কিন্তু যে রাস্তা দিয়ে তুমি প্রতিদিন যাও, ওই যে তাল গাছের সারি আছে, ওই দিক দিয়ে যাওয়ার সময় কিন্তু দোয়া দুরুদ পরে শরীরে ফু দিয়ে নিও, ওখানে কিন্তু অনেকেই ভয় টয় পায়। তখন জাহিদ ভাই বললেন যে, হ কাকা, আমি তো শুনছি, কিন্তু এই কয়দিন তো আসা যাওয়া করতেছি, কখনো ভয় টয় তো পাই নাই, আর কেউ এই কয়দিনের মধ্যে ভয় টয় পাইছে এটাও তো শুনি নাই। যাক, দোয়া করেন, যাই আল্লাহর নামে। তখন ওই কাকা বললেন যে, হ্যাঁ বাবা রে, আমি তো মুরব্বী মানুষ, আমার তো দায়িত্ব তোমাদেরকে সতর্ক করা, এই জন্য করলাম, সাবধানে যেও। এই বলে উনি ওনার ডিউটি শুরু করেন, আর জাহিদ ভাইও বাড়ির দিকে রওনা দেন।
হাঁটতে হাঁটতে কিন্তু উনি সেই তাল গাছের শাড়ির কাছে চলে এসেছেন। ওনার মধ্যে কোনো ভয়ের কাজ করছে না, প্রতি রাতেই যেভাবে ফেরেন ওভাবেই ফিরছিলেন। তো তাল গাছের সারি থেকে যখন উনি আগানো শুরু করেছেন, অর্থাৎ তাল গাছগুলো পার হয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করেছেন, ইতোমধ্যে কিন্তু উনি প্রায় অর্ধেক তাল গাছ বলতে ওই শাড়িতে যতগুলো তাল গাছ ছিল এই শাড়ির অর্ধেকটা তাল গাছ উনি পার করে ফেলেছেন। ওনার কিন্তু ডান পাশে বাম পাশে দুই পাশে কিন্তু তাল গাছের সারি আছে। কি মনে করে হঠাৎ করে ওনার এক পাশের একটা তাল গাছের মাথার উপরে চোখ যায়, কেন যে গেল উনি বুঝতে পারলেন না। যখনই উনি ওইদিকে তাকিয়েছেন, উনি দেখতে পান একটা তাল গাছের মাথার উপরে একটা আলো দপ করে জ্বলে উঠলো। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর ওইটা আবার দপ করে নিভে গেল, যেভাবে জ্বলেছিল ওভাবেই নিভে গেল। উনি চিন্তা করলেন যে সর্বনাশ, আবার কোনো ভূতের খপ্পরে পড়লাম কিনা। কাকা তো বলে দিছিল, মনে হয় কোনো ভূতের খপ্পরেই পড়ছি, তাড়াতাড়ি পা চালিয়ে বাসায় যেতে হবে। এই চিন্তা করে যেই না উনি হাঁটা শুরু করেছেন, হঠাৎ করে পেছনে মনে হলো একজনের খসখস শব্দ। সেই সাথে মনে হচ্ছে কোনো একটা হাড় যদি আর একটা হাড়ের উপর টোকা দেয় যেমন শব্দ হয়, অর্থাৎ দুইটা হাড় যদি একে অপরের সাথে টক্কর লাগে যেরকম শব্দ হয়, ওই রকম শব্দ, একসাথে খসখস শব্দ, আবার সেই ধরনের টক্করেরও শব্দ। উনি চিন্তা করলেন কোনো মানুষ আসছে নাকি পেছন থেকে। এই চিন্তা করে উনি পেছন দিকে যেই না তাকিয়েছেন, উনি দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। ওনার থেকে 7 কি 8 হাত দূরে একটা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। এই অবয়বটা একটা পুরো দস্তুর কঙ্কাল, অর্থাৎ এর কোনো মাংস নাই, চামড়াও নাই, এর প্রত্যেকটা হাড় গোনা যাচ্ছে। এর মাথাটাও কিন্তু সেই কঙ্কালি, তবে চোখ দুটো জ্বলছে, মনে হচ্ছে চোখের এই কোটরের ভিতরে দুটো লাল কয়লা রেখে দেওয়া হয়েছে, জল করছে। এই জিনিসটা নড়াচড়া করছে, তখন এটার যে হাড়, এই হাড়গুলো একটা অন্যের সাথে যখন ঘষা খাচ্ছে তখন এক ধরনের শব্দ হচ্ছে। ওই জিনিসটা একটু একটু করে ওনার দিকে এগিয়ে আসছে। যেই না উনি এটা দেখেছেন, উনি প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার দিয়ে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। উনি চিৎকার করতে করতে বাড়িতে যাচ্ছেন, এদিকে দূর থেকে ওনার চিৎকার শুনে বাড়ির লোকজন তো উঠে গেছে। বাড়ির উঠোনে গিয়েই উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার জ্ঞান ফেরে প্রায় 4 ঘন্টা পর। এরপর আশেপাশে তাকিয়ে দেখেন বাড়ির লোকজন তাকে ঘিরে বসে আছে। সবাই বলে, এর কি হয়েছিল রে? তখন উনি সব ঘটনা খুলে বলেন। ওই রাতে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। পরদিন সকালবেলা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পড়া পানি নিয়ে আসা হয়। ইমাম সাহেব পরবর্তীতে এসেছিলেন, ঝাড়ফুঁক করে গিয়েছিলেন। আল্লাহর রহমতে এরপর আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনার রহস্যটা কি, এটা জানার জন্য পরবর্তীতে এই জাহিদ ভাই বড় ভিটাপাড়া নামক একটা জায়গা রয়েছে ওনাদের এলাকায়, সেখানে হাসেম কবিরাজ আছে, সম্পর্কে ওনার কাকা হন আর কি। তো তার কাছে উনি যান, গিয়ে এই পুরো ঘটনা খুলে বলেন। তখন কাকা একটা তথ্য জানান, সেটা হচ্ছে এই যে জিনিসটা ওনাকে ভয় দেখিয়েছিল, এটা মূলত একটা গেছো ভূত, ওই তাল গাছের গেছো ভূত। সে নাকি কখনো কখনো মানুষের সামনে পড়ে যায়, তবে কারো ক্ষতি করে না। অনেকদিন ধরে ওই এলাকায় আছে। মাঝে মাঝে তার বিরক্ত হলে সে কখনো ভয় টয় দেখায়, তবে এমন ভয় দেখায় না যাতে করে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, তবে সে মারা যাবে এমনটা না। এখন পর্যন্ত তার ভয়ে কেউ মারা যায়নি। মাঝে মাঝে সে বিরক্ত হলে এরকম কাজটা করে আর কি। এখন কি কারণে ওই সময় বিরক্ত হয়েছিল এটা তো বলা যাবে না, তবে ভবিষ্যতে যদি কখনো সামনে পড়েও যায়, এটা নিয়ে ভয় পাবার কিছু নেই। ভয় লাগলেও আস্তে করে সাইড কাটায় চলে আসতে হবে, ও কিছুই বলবে না। ওই তাল গাছের যে গেছো, এই গেছো ভূতটা নাকি এখনো আছে। ওটাকে দেখেই মানুষ মাঝে মাঝে ভয় পেয়েছে, তবে ওই ভয়ে এখন পর্যন্ত মারা যাবার রেকর্ড পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন জাহিদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি জাহিদ ভাইকে প্রবাস জীবনে থেকেও আমাদেরকে কষ্ট করে ঘটনা লিখে পাঠানোর জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা এভাবেই পেতে থাকবো। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি বেশ হৃদয় বিদারক আর রহস্যময়ও বটে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ খালিদ হাসান। ওনার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটা মাদ্রাসা কেন্দ্রিক। এই খালিদ ভাই উনি একজন কোরআনে হাফেজ, তাই পড়াশোনার সুবাদে ছোটবেলা থেকেই উনি বাইরে থাকেন। আর ওনার জীবনের প্রথম যে মাদ্রাসা, এই মাদ্রাসার
যেই স্থানটা, এটা কিন্তু ওনাদের বাড়ি থেকে খুব যে বেশি দূরে বিষয়টা এরকম না, কাছাকাছি। সঙ্গত কারণে মাদ্রাসার নামটা আমরা বলছি না। যাই হোক, এখন মূল ঘটনায় আসি। সময়টা 2018। উনি সবেমাত্র 9 নম্বর পারা শেষ করে 10 নম্বর পারা উনি হেফজ করছেন। তো কোরআন শরীফে তো 30 পারা থাকে, প্রত্যেকটা পাড়ায় কিন্তু 20 পৃষ্ঠা করে হিসাব করা হয়। বিশেষ করে যারা হাফিজি পড়েন তারা ওভাবেই হিসাব করে এক এক পারা করে মুখস্থ করেন। তো ওভাবেই উনি 9 পারা শেষ করেছেন। 10 নম্বর পারা তখন ওনার পড়া হচ্ছিল। তো 10 নম্বর পারার 9 পৃষ্ঠাও ওনার মুখস্থ হয়ে গেছে। 10 নম্বর পৃষ্ঠা উনি তখন মুখস্থ শুরু করেছেন আর কি। তো ওনার এক সহপাঠী ছিল, তার আবার এক পারা আগানো ছিল। এই যে খালিদ ভাই, ওনার তো 9 পারা মুখস্থ হয়েছে, তার 10 পারা মুখস্থ হয়ে গিয়েছিল। এই ছেলেটার নাম ছিল মোহাম্মদ ওসামা। ঘটনাটা মূলত এই ওসামাকে নিয়েই। ওসামার বাড়ি ছিল ফরিদপুর জেলার কোন একটা গ্রামে, ঠিক কোন গ্রামে এটা অবশ্য খালিদ ভাই বলতে পারেন নাই। মাদ্রাসাগুলো, বিশেষ করে যে কওমি মাদ্রাসাগুলো, এগুলো কিন্তু আরবি মাস অনুযায়ী পরিচালনা করা হয়। তাই সাধারণত রমজান মাসে ছুটি হয়ে যায়, সবাইকে রমজান মাসে ছুটি দিয়েও দেওয়া হয়। ছুটি শেষ হওয়ার সাথে সাথেই ওনারা সবাই আবার মাদ্রাসায় চলেও আসেন, সবাই আসেন। ওসামা এই ছেলেটা আসে নাই। এদিকে ওসামাকে, ওসামার যিনি উস্তাদ, সে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন এই ছেলেটাকে। ছেলেটার মা ছিল না, মা মারা গিয়েছিল, যার কারণে এই ছেলেটার প্রতি ওনার একটা আলাদা দরদ ছিল। সেটাকে ভালো একজন হাফেজ বানাবেন, এটা কিন্তু ওনার ওস্তাদের একটা ইচ্ছা ছিল। তাই অন্য সব ছাত্রের উপর ওনার যেই দরদটা ছিল, তার থেকে ওসামার প্রতি এই এতিম বাচ্চাটার উপর ওনার দরদটা অনেকটা বেশি ছিল। শাসনটাও বেশি ছিল, দরদও বেশি ছিল। নিজের ছেলের মতো করেই উনি ওই ওসামাকে দেখতেন। ছেলেটা আসছে না, হুজুর অনেকবার যোগাযোগের চেষ্টা করেন, আসবে না আসবে না, বলে যে আমি মাদ্রাসায় পড়বো না, কিছুতেই সে মাদ্রাসায় আসবে না। কি আর করা, হুজুর নিজেই চলে গেলেন। তখন ছেলেটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে অনুরোধ করে মাদ্রাসায় নিয়ে আসেন। মাদ্রাসায় আসার পরেও সে মোটেও পড়ায় মনোযোগ বসাতে পারছিল না। সে পড়ে কোনো কিছুই মুখস্থ রাখতে পারে না, কিচ্ছু মুখস্থ করতে পারে না। সারাদিন তাকে যদি জোর করে বসিয়েও রাখা হয়, তারপরেও সে কোনো কিছুই সেভাবে মনে রাখতে পারছে না। এমনকি সে যে 10 পারা তেলাওয়াত করেছে, অর্থাৎ সে যে মুখস্থ করেছে, এই 10 পারা সে কোনোভাবেই আর বলতে পারে না। এটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিল। মাত্র 1 মাসে, এই রমজান মাসে, সে সব ভুলে গেছে। হুজুর চিন্তা করলেন যে এমন তো হওয়ার কথা না, অনেক ছোট ছোট সূরাও সে বলতে পারছে না, এটা কেমন কথা। হুজুর বেশ চিন্তিত হয়ে পড়লেন। উনি চিন্তা করলেন যে ওসামার যেহেতু মা জীবিত নেই, ও মানসিকভাবে হয়তোবা বেশ পেরেশানিতে আছে। তাই উনি একটা কাজ করলেন, ওসামাকে বললেন যে বাবারে, আমার পরিচিত একটা মাদ্রাসা আছে, তুই যা, ওখানে যা, ওখানে গিয়ে বেশ কয়েকদিন মেহমান হিসাবে থেকে আয়, আশেপাশে বেরিয়ে আয়, তোর মনটা ভালো লাগবে, তারপর আয় এখানে। তো ওসামা সেখানে চলে গেলেন। ওখানে যখন উনি গেলেন, ওই ওসামা আর কি, হুজুর কিন্তু ওই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে আমার খুব কাছের একটা স্টুডেন্ট গেল, ও মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হচ্ছে, পড়াশোনায় মন বসছে না, ও একটু ঘোরাঘুরি করুক, আপনি ব্যবস্থা করে দিয়েন। তো হুজুর সেভাবে ব্যবস্থা করে রেখেছিলেন। আর এই যে যিনি হুজুর, উনি শ্যামনগর থানার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। তাই উনি বেশ পরিচিত ছিলেন সবার কাছে, সবার কাছে উনি একটা গ্রহণযোগ্যতা ছিল। তো সেই মাদ্রাসায় যখন এই ওসামাকে পাঠানো হয়, সেখানে যাওয়ার পর একটু ঘোরাঘুরি করছে আশেপাশে। ওখানে যাওয়ার পর সে কি করছে, একটা মেমোরি বক্স ছিল, ওই মেমোরি বক্সে গান ডাউনলোড দিয়ে গান শোনা যেত, মানে অডিও আর কি। সে এরকম একটা বক্স নিয়ে বিলের ভিতর গিয়ে রাতের বেলা বসে বসে গান শুনছে। ওই সময়ে পরিচিত একজন ব্যক্তি, অর্থাৎ ওই এলাকার খুবই পরিচিত একজন ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তো ছেলেটাকে দেখার পর উনি তো চিনতে পারছেন না। ওই মাদ্রাসায় যে স্টুডেন্টরা লেখাপড়া করে এর অধিকাংশকেই উনি চেনেন, আর যাদেরকে চেনেন না তাদেরকে জিজ্ঞেস করেন তোমার নাম কি বাবা, কোথা থেকে আসছো, বাবা কি করে, বাড়ি কোথায়, মানে অনেক কথা জিজ্ঞেস করেন আর কি, সবাইকে চেনার চেষ্টা করেন। তো এই ছেলেটাকে উনি আগে কখনো দেখেননি,
না দেখার কারণে উনি প্রশ্ন করলেন যে এই বাবা তোমার নাম কি, কোথা থেকে আসছো? তো সে বলে যে আমার বাসা ফরিদপুর। তখন তার নামটাও বলে। তখন ওই লোকটা বলে তুমি কি এই মাদ্রাসায় ভর্তি হয়েছো? তখন ওসামা বলে যে না, আমি তো এই মাদ্রাসায় ভর্তি হইনি, আমি বেড়াতে আসছি। তখন ওই লোকটা কিছু বলেন না, ওখান থেকে চলে যান। এই যে যেই ব্যক্তি, এই ব্যক্তি আবার ওসামা যে মাদ্রাসায় লেখাপড়া করে সেই মাদ্রাসার প্রধান শিক্ষকের পূর্ব পরিচিত ছিলেন। সেই হুজুরের ফোন নাম্বারও তার কাছে ছিল। উনি তখন জানান, পরবর্তীতে কি পরদিন ওই হুজুরকে জানান যে এই ব্যাপার, আপনার মাদ্রাসার একটা ছেলে দেখি বিলের মধ্যে গান শুনছে। বিষয়টা আমার কাছে স্বাভাবিক বলে মনে হলো না, আর ওর কথাবার্তায় কেমন যেন অসংলগ্নতা রয়েছে, আপনি একটু বিষয়টা দেখেন। হুজুর তো যখন জেনেছেন যে এটা ওসামা, কারণ ওসামা তো তার নাম বলেছিল, তো ওই লোকটাও বলেছে যে তার নাম ওসামা, বাড়ি ফরিদপুর। এটা শুনে হুজুর আর বুঝতে বাকি রইল না কোনো একটা সমস্যা এখানে হয়েছে। হুজুর সাথে সাথে ওই মাদ্রাসার প্রধান শিক্ষককে ফোন করে বলে দিন যে ওসামাকে আপনার কাছে এখন আর রাখার দরকার নাই, ওকে মাদ্রাসায় পাঠাই দেন, বলেন যে আমি ওকে যেতে বলছি। তখন ওই হুজুর ওসামাকে আবার আগের মাদ্রাসায় পাঠিয়ে দেন। মাদ্রাসায় ওসামা এসে পৌঁছায় আসরের নামাজের পর। তো আসরের নামাজের পর কিন্তু ছাত্ররা আশেপাশে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, ওই সময় তো আর লেখাপড়া হয় না, সব জায়গাতেই একই নিয়ম আর কি। ওই সময় আবার মাদ্রাসার ভেতরে ছিলেন এই খালিদ ভাই। ওনার আবার খেলতে এতটা ভালো লাগতো না। উনি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছেন, তখন ওসামা সবেমাত্র এসে নেমেছে। হুজুর ওসামাকে দেখে বলে, ওসামা তুই ভেতরে আয়। হুজুরের কথা মতো ওসামা মাদ্রাসার ভিতরে গেল। তখন হুজুর তাকে সরাসরি জিজ্ঞেস করলো, এই মেমোরি বক্সটা কোথায়, বের কর। উত্তরে ওসামা বলল, কিসের মেমোরি বক্স, আমার কাছে তো কোনো মেমোরি বক্স নেই। তখন হুজুর বেশ রেগে গেলেন, কারণ ওসামাকে উনি এত কষ্ট করে হাফেজ বানানোর চেষ্টা করছেন, এই ছেলেটা ওনার সাথে মিথ্যা কথা বলবে, এটা উনি মেনে নিতে পারেননি। কারণ ওসামাকে উনি খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, শাসনও করতেন। তখন হুজুর কি করেছেন, একটা লাঠি দিয়ে ওকে আঘাত করেছে পায়ে। অসাবধানতা বশত এই আঘাতটা গিয়ে লাগে শরীরের স্পর্শকাতর একটা স্থানে। আঘাত লাগার সাথে সাথে ওসামা অজ্ঞান হয়ে যায়। এদিকে ওসামা অজ্ঞান হয়ে গেছে, হুজুর তো বিচলিত হয়ে গেলেন, হাই হাই কি হয়ে গেল, অসাবধানতা বশত কি করতে গিয়ে কি হয়ে গেল। তখন দ্রুত এই যে খালিদ ভাইকে ডাক দিলেন, এই খালিদ তাড়াতাড়ি এদিকে আয়, যা দ্রুত গিয়ে একটা ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তখন একটা বাইসাইকেল নিয়ে খালিদ ভাই বেরিয়ে গেলেন ডাক্তার ডাকার জন্য। তো 10 মিনিটের মধ্যে উনি ডাক্তারকে ডেকেও নিয়ে আসেন। ডাক্তারের কাছে কিছু মেডিসিন ছিল যেটা উনি আসার সময় নিয়ে আসছিলেন। তো ডাক্তার আসার পরে ডাক্তার দেখে বললেন যে আঘাতটা গুরুতর, ঠিক আছে, তবে এটার কারণে তার যে বড় ক্ষতি হবে বিষয়টা এরকম না, ঠিক হয়ে যাবে, তবে কয়েকদিন হাঁটাহাঁটি করতে একটু সমস্যা হবে, একটু ধরে ধরে হাঁটাতে হবে আর কি। তো ডাক্তার কিছু মেডিসিন আর কিছু পরামর্শ দিয়ে ওখান থেকে বিদায় নিলেন। এই খবরটা কিছুক্ষণের মধ্যে গ্রামে ছড়িয়ে যায়। ওনারা যখন মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছেন, তখন কিছু গ্রামবাসী এসে হুজুরকে আচ্ছা মতো গালিগালাজ করতে থাকে। তখন হুজুর বলেন, দেখেন এই ছেলেকে আমি নিজের ছেলের মতো করে বড় করতেছি, ওর মা নেই, এতিম, ওকে আমি খুবই ভালোবাসি, স্নেহ করি, শাসনও করি। ওকে কিভাবে শাসন করতে হবে সেটা আপনাদের কাছ থেকে আমার শিখতে হবে না। তবে হ্যাঁ, যেটা হয়েছে এটা অসাবধানতা বশত হয়েছে, এজন্য আমি লজ্জিত। এইভাবেই উনি অনেক কিছু বুঝিয়ে ওই লোকদেরকে বিদায় করেন। অন্যান্য দিনের মতো মাগরিবের নামাজের পর লেখাপড়া করে আবার এশার নামাজ পড়ে আরো কিছুক্ষণ ওনারা লেখাপড়া করেছেন। এরপর খাওয়া দাওয়া করে সবাই ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন। এখানে বলে রাখা ভালো, প্রতিটা মাদ্রাসায় স্টুডেন্টদের ভেতর থেকে আমির সাহেব নির্ধারণ করা হয়। আমরা যেরকম ক্লাস ক্যাপ্টেন নির্ধারণ করি এরকম আর কি। হুজুর তো আসলে সবাইকে দেখাশোনা করতে গেলে বেশ একটা ঝামেলায় পোহাতে হবে, তাই ছাত্রদের ভেতর থেকেই এমন কয়েকজনকে বাছাই করা হয় যারা সেই ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। মাদ্রাসায় তাদেরকে আমির বলা হয় আর কি। তো ওইখানে 2 জন আমির নির্ধারিত ছিল, একজন হচ্ছে খালিদ ভাই আর আরেকজন হচ্ছে খালিদ ভাইরই আর এক ছাত্র ভাই, তার নাম হচ্ছে নাজমুল। ওনারা দেখাশোনা করেন যে ঠিক মতো সবাই ঘুমিয়েছে কিনা, ঘুমানোর পর দরজা ঠিকঠাক মতো লাগানো হয়েছে কিনা, অপ্রয়োজনে কোথাও ফ্যান বা কোনো ইলেকট্রিক বাতি জ্বালানো আছে কিনা,
কোনো ছাত্র ভাই বাইরে আছে কিনা, সবাই ঠিকঠাক মতো ভেতরে এসেছে কিনা, মানে যাবতীয় যে দায়িত্ব যেটা বলতে বোঝায় আর কি। তো এটা হওয়ার পর আবার হুজুরকে রিপোর্ট করতে হয় যে হ্যাঁ হুজুর সবকিছু ঠিকঠাক আছে। কারণ এতগুলো বাচ্চা বাইরে থেকে লেখাপড়া করতে আসছে, কারো যদি কোনো একটা সমস্যা হয় তো এই আমির সাহেবদেরকে তো কেউ আর ধরবে না, কারণ ওরাও তো স্টুডেন্ট ওখানকার, সবাই এসে ধরবেন তো হুজুরদেরকেই, কারণ তারা সেখানকার দায়িত্বশীল। তাই সবসময় এই রিপোর্টগুলো নেয়া এটা কিন্তু হুজুরের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যেই পড়ে। আর এই যে আমির যে দুজনকে নিযুক্ত করা হয়েছে তারাও কিন্তু এই দায়িত্বটা যথাযথভাবে পালন করতেন। তো তাদের এই দায়িত্বের অংশ হিসাবেই এই খালিদ ভাই বাইরে গিয়েছিলেন, কেননা মসজিদের কয়েকটা লাইট জ্বালানো ছিল, উনি সেই লাইটগুলো অফ করার জন্য গিয়েছিলেন। মাদ্রাসার পাশে মসজিদ ছিল। আর হুজুর এই যে নাজমুল, যিনি আরেকজন আমির, তাকে দায়িত্ব দিয়েছিলেন যে এই নাজমুল তুই কিন্তু ওসামাকে খেয়াল রাখিস, ও বাইরে গেলে ওকে ধরে ধরে নিয়ে যাস, যেহেতু ও একটু অসুস্থ হয়ে পড়ছে। নাজমুল এই দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা নিয়োজিত ছিল। এদিকে এই খালিদ ভাই মসজিদের লাইট বন্ধ করে যখনই মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখনই গ্রামের একটা লোকের সাথে তার দেখা হয়ে যায়। সে এই মাদ্রাসা আজকে কি ঘটেছে সেই বিষয়ে প্রশ্ন করে, তো তাকে সবকিছু খুলে বলেন। তো এ সমস্ত কথাবার্তা বলতে বলতে একটু দেরি হয়ে যায় আর কি। উনি যখন মাদ্রাসার ভেতরে আসেন তখন দেখা যায় যে সবাই লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। উনিও বিলম্ব না করে নিজের বিছানা গুছিয়ে শুয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছেন বলতে পারেন না, ওনার ঘুম ভাঙে বিছানার উপর লাঠির আঘাতের শব্দে। উনি মশারির ভেতর থেকে মুখ বের করে দেখেন কিছু ছাত্ররা গোল হয়ে বসে আছে আর মাঝখানে হুজুর। তখন খালিদ ভাই চিন্তা করলেন ওরা হয়তোবা শুয়ে শুয়ে কথা বলছিল, তাই হুজুর শুনে ফেলেছে, এই জন্য ওদেরকে ডেকে বিচার করছে। আর একবার চিন্তা করলেন যে এত রাতে তো হুজুর বিচার করেন না, ওই সময় ধমক টমক দিয়ে চুপ করিয়ে দেন, পরে হয়তো বিচার করেন, কিন্তু এত রাত্রে অন্যদের ঘুম নষ্ট করে তো হুজুর বিচার করবেন এমনটা নর্মালি হয় না, বা হুজুর এটা করেনও না। কিন্তু ঘটনাটা কি? উনি চিন্তা করলেন যে থাক এখন আর না উঠি, আমি ঘুমানোর চেষ্টা করি। এদিকে ওনার ঘুম কিন্তু আসছে না। একটা পর্যায়ে কি আর করা, মশারি থেকে বের হয়ে আস্তে আস্তে হুজুরের সামনে গিয়ে দাঁড়ালেন। গিয়ে যেটা দেখতে পেলেন সেটা তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। গিয়ে দেখেন যে ওসামা দাঁড়িয়ে আছে। ওসামাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বেশ অবাক হয়েছেন, কারণ যে ছেলেটা বিকেল থেকে পাই নাড়াতে পারছিল না সে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এই জন্য একটু কৌতূহলী হয়ে নাজমুলকে একটু সাইডে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ নাজমুল কি হয়েছে রে? তখন নাজমুল বলল, কিছুক্ষণ আগে ওসামা আমাকে ডেকে বলেছে, নাজমুল ভাই একটু ওঠো, আমি ওয়াশরুমে যাব। তখন আমি এবং তাজমিম নামে আর একটা ছেলে, এই দুইজন ওসামার হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছি। আর নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওর ওই স্পর্শকাতর স্থানে আবার ব্যথা সে পেয়ে যায়। ব্যথা পাওয়ার কিছুক্ষণ পরেই সে উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর এমন সমস্ত কথাবার্তা বলছে এগুলো আমরা কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে ওর কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। ও বলে উঠল, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো না বলে নিয়ত করেছিলাম, কিন্তু আমার কথা কেউ রাখেনি। এই পর্যন্ত বলে এই নাজমুল থামে, বলে যে এই ঘটনা। তো এরপরে যেটা হয়, নাজমুল আরো বলে যে যখন এই ধরনের উদ্ভট কথা শুনেছে, সাথে সাথে তাদের একজন হুজুরের রুমের সামনে গিয়ে হুজুরকে ডাকতে থাকেন। তো তাদের আওয়াজ শুনে হুজুর রুম থেকে বের হয়ে আসেন, বলে এই কি হয়েছে রে? তখন নাজমুল হুজুরকে সবকিছু খুলে বলেন। নাজমুলের কাছে সব কথা শুনে হুজুর মাদ্রাসায় আসেন। এসে তারপরে ওসামাকে বলে যে এখানে নিয়ে আয় আমার কাছে। তখন আর কি অন্যান্য স্টুডেন্টও একে একে জেগে যায়। তখন একটা গোলাকার একটা শেপ তৈরি করে স্টুডেন্টরা তার মধ্যে বসেছে, এর মাঝখানে হুজুর বসেছে আর ওখানে নাজমুল দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওসামা দরজার গায়ে হাত দিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সে কাউকেই তোয়াক্কা করছে না। হুজুর ওসামাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ওসামা কি হয়েছে তোর? তখন সে একটু মোটা কণ্ঠে বলে উঠল, তুই আমার ছেলেকে আবার মাদ্রাসায় নিয়ে আসলি কেন, আবার ভর্তি করালি কেন? এই কথা শুনে হুজুর আর বুঝতে বাকি রইল না, কারণ এই ধরনের ব্যবহারের সাথে হুজুর খুবই পরিচিত, কেননা উনি বিভিন্ন সময় এই জিন ভূতের রুকিয়া করেছেন।
হুজুর সাথে সাথে একটা কাজ করে, সেটা হচ্ছে ডান হাতে একটা সুতা বেঁধে দেন। এই সুতাতে 31টা গিট দেয়া ছিল। কোরআনের সূরা আর রহমানের একটা নির্দিষ্ট আয়াত 31 বার পড়েছেন, প্রত্যেকবার সেটাতে গিট দিয়েছেন। এই জিনিসটা তার হাতে যখনই বেঁধে দিয়েছেন, সে তো হাতে বাঁধবে না, জোর করে বেঁধে দেওয়া হয়। এরপর যেটা হয় সেটা হচ্ছে এই ওসামা খুব রাগান্বিত হয়ে যায়। যে সুতাটা বেঁধে দিয়েছিলেন 31টা গিট দিয়ে, এটার একটা বিশেষত্ব ছিল। এটা বেঁধে দেওয়ার সাথে সাথে যত শক্তিশালী জিনি হোক না কেন, ওই শরীর থেকে নাকি বের হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই সুতাটা না খোলা হয়। যখনই ওটা বেঁধে দেওয়া হয়েছে, ওসামা ছটফট করতে থাকে আর হুজুরের সাথে মারাত্মক বেয়াদবিমূলক আচরণ করতে থাকে। হুজুর বিশেষ একটা রুকিয়া শুরু করেন। তখন হাতে থাকা লাঠি দিয়ে উনি বিছানার উপর বারবার আঘাত করতে থাকেন আর দোয়া পড়তে থাকেন। এতে করে দেখা যায় যে ওসামা আরো বেশি রাগান্বিত হচ্ছে, ছটফট করছে। তার মানে হচ্ছে ওর শরীরের ভিতরে থাকা ওই জিনটা কষ্ট পাচ্ছে। তো এরকম তো হচ্ছে। একটা পর্যায়ে খুবই ভয়ঙ্কর কণ্ঠে ওসামা বলে ওঠে, এই হুজুর, তুই আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলি। তুই জানতি আমার ছেলেকে আমি ডাক্তার বানাতে চেয়েছিলাম। তখন হুজুর বলে, তোর সাথে আমি কথা বলবো, আগে তুই আমার সাথে তুই তুকারি করে কথা বলা বন্ধ কর। তোর ছেলে মানে তুই আসলে কে? তখন ওর ভিতরে থাকা জিনের কথা শুনে উপস্থিত সবাই তো রীতিমতো হতবাক হয়ে যায়। হুজুরও হতবাক হয়ে যান। সে বলে ওঠে, আমি ওর জন্মদাতা মা। এই কথা শুনে হুজুর তো চমকে ওঠেন যে মা মানে? ওর মা তো মারা গেছে। মৃত মানুষ কিভাবে মানুষের শরীরের উপর আসর করবে? হুজুর বুঝতে পারে নিশ্চয়ই ওর মায়ের সাথে এমন কোন একটা জিন ছিল, ওর মায়ের মৃত্যুর পর ওই জিনটা ওসামার উপর নজর রেখেছিল। আসলে ওসামার মায়ের কি হয়েছিল সেটা একটু জানা দরকার। শোনা যায় 2007 সালে ওসামার মা উনি খুবই মনোকষ্টে আত্মহত্যা করেছিলেন। কেননা ওসামার বড় ভাইয়ের বিয়ে হবার পর পারিবারিকভাবে বেশ কিছু সমস্যা দেখা দেয়। ওসামার ভাবি ছিল প্রচন্ড রাগী এবং হিংসুটে মহিলা। ওসামার মায়ের সাথে খুবই খারাপ আচরণ করত, এমন বাজে আচরণ করত যে ওসামার মা কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেও এই ওসামার কথা চিন্তা করে আর আত্মহত্যা করেননি। তবে বারবার এত অপমান অপদস্থ হতে হতে ওনার মনটা একদম বিষিয়ে যায়। যেদিন ওর আম্মু সুইসাইড করে সেদিন নাকি সকালবেলা নিজের হাতে ওসামাকে গোসল করিয়ে দিয়েছিল, ভাতও খাইয়ে দিয়েছিল, তারপর স্কুলে পাঠিয়ে দেয়। এরপর কান্না করতে থাকে। এরপর বাড়িতে থাকা বিষ খেয়ে, যে বিষগুলো কৃষি জমিতে ছিটানো হতো, এরকম বিষ খেয়ে উনি আত্মহত্যা করেন। তো উনি তো মারা গিয়েছেন, এখন ওসামার শরীরে কে? হুজুর বুঝে ফেলেছেন যে ঘটনাটা আসলে কি। তখন হুজুর বলেন যে দেখ, আমি কিন্তু বুঝতে পারছি তুই আসলে কি, আমাকে ওসামার মা বলে ধোকা দেবার চেষ্টা করিস না, এখন তুই কি চাস সেটা বল। তখন ওই জিনটা বলে ওঠে, আমি চাই ও মাদ্রাসায় না পড়ুক, এটাই আমার চাওয়া। তখন হুজুর বলে, তোর এই চাওয়া পূর্ণ হবে না। তখন নাকি ওসামার ভিতর থেকে ওই জিনটা বলে ওঠে, তোর চাওয়া পূর্ণ হবে না, কেননা আমার যা করার দরকার আমি করে দিছি। ও যে 10 পারা মুখস্থ করছে, ও কিচ্ছু বলতে পারবে না, আমি ওর ব্রেইন ড্যামেজ করে দিয়েছি। তবে হ্যাঁ, ও শুধু সূরা ইয়াসিন বলতে পারবে, এছাড়া ও আর কোনো সূরা বলতে পারবে না। আমি চলে যাবার পর তুই ওকে জিজ্ঞেস করিস তো, দেখিস তো ও সূরা ইয়াসিন ছাড়া আর কিছু বলতে পারে কিনা। তখন হুজুর বলে যে আর কি বল, তুই আর কি চাস? তখন বলে যে চাওয়া তো একটাই, ও মাদ্রাসায় পড়তে পারবে না। তখন হুজুর বলেন যে তোর চাওয়া পূর্ণ হবে না, কেননা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ও যেন ভালো একজন হাফেজ হতে পারে। তখন ওই জিনটা বলে, তোর চেষ্টার কাজ আমি সেরে দিয়েছি, ওসব চিন্তা ভাবনা করে লাভ নাই, তুই তোর চেষ্টা করতে থাক, দেখবি তুই ব্যর্থ হয়েছিস, এখন আমাকে ছাড়, আমি চলে যাব। তখন হুজুর বলেন, তো কথা দে তুই ওর কাছে আর আসবি না, তুই যেহেতু ওর ক্ষতি করেইছিস, তুই নতুন করে আর ওর কোনো ক্ষতি করিস না। তখন
হুজুর তার মতো করে রুকিয়া করেন। একটা পর্যায়ে ওই জিনটা বাধ্য হয় প্রতিশ্রুতি দিতে ও নতুন করে ওর আর কোনো ক্ষতি করবে না। এরপর হুজুর উনি যে সুতাটা বেঁধে দিয়েছিলেন ওসামার হাতে সেটা খুলে ফেলেন। তবে যাবার আগে ওই জিনটা বলে যায় যে আমি যে চলে যাচ্ছি আমি একটা প্রমাণ কিন্তু রেখে দিয়ে যাবো রে, আর আমি চলে যাওয়ার পর 1 মিনিট ও অজ্ঞান থাকবে, 1 মিনিট পর ওর জ্ঞান ফিরবে। আমি এদিক দিয়ে যাচ্ছি, এই পথে একটা বেল গাছ পড়ে, তুই কালকে থেকেই দেখবি এই বেল গাছটা শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে বেল গাছটা মারা যাবে, এই বেল গাছটাকে আমি মেরে ফেলবো। তাহলেই বুঝতে পারবি আমি কিভাবে ওসামার ব্রেইনটাকে ড্যামেজ করে দিছি। এরপরেই নাকি ওসামা ধপাস করে মাটিতে পড়ে যায়। পাশে থাকা ছাত্র ভাইরাও অবশ্য তাকে ধরে ফেলেছিল। তো পড়ে যাওয়ার পরে তো খুব বেশি ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। এর 1 মিনিট পর, গুনে গুনে 1 মিনিট পর, হুজুর ঘড়ি ধরেছিলেন, 1 মিনিট পর ওসামার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ওই সময়ে সবাই একটা পরীক্ষা করেন। ওসামা স্বাভাবিক হয়ে যায়, ওসামা বলতেই পারে না তখন কি হয়েছে। এরপর এই যে নাজমুল যিনি ছিলেন, তারপরে এই যে খালিদ ভাই ছিলেন, হুজুর ছিলেন, আরো কয়েকজন ছিলেন, সবাই তাকে বলে যে এই তুই এই জায়গা থেকে পড়তো, মানে ওসামার যতটুকু মুখস্থ ছিল এই মুখস্থের ভিতর থেকে তাকে পড়তে বলা হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে সে কিছুই পড়তে পারছিল না। ওসামা কিন্তু 30 নম্বর পারা, 29 নম্বর পারা, 28 নম্বর পারা এই শেষ দিক থেকে শুরু করেছিল। তাকে 21 নম্বর পারা থেকে জিজ্ঞেস করা হয় আর কি। সে কিছুই বলতে পারে না, সে কোরআন শরীফ খুলে 21 নম্বর পারা বেরই করতে পারতেছে না। আজব ব্যাপার, সে কিছুই বলতে পারতেছে না, কোরআন শরীফের একটা শব্দ সে বলতে পারছে না। এরপর তাকে বলা হয় আচ্ছা তুই সূরা ইয়াসিন পাঠ করতো। সবাইকে অবাক করে দিয়ে সে খুবই সুন্দরভাবে সূরা ইয়াসিন পাঠ করতে থাকে, যেভাবে হাফেজেরা তেলাওয়াত করতে থাকে ঠিক সেইভাবে। এরপর ওসামাকে বলা হয় যে ঘটনাটা কি। পুরো ঘটনা শোনার পর ওসামা খুবই কষ্ট পেল, তার চোখে পানি ছলছল করছিল। তার মায়ের এই বিষয়টা তার মনে পড়ে যায়। সত্যি পরদিন থেকে ওই বেলগাছটি শুকাতে লাগলো। অল্প কয়েকদিনের মধ্যে এই তরতাজা বেলগাছটি মারা গেল। খালিদ ভাই জানিয়েছেন যে উনি ওই মাদ্রাসা থেকেই হাফিজি শেষ করে অন্য মাদ্রাসায় চলে গিয়েছিলেন লেখাপড়া করার জন্য। ওই গাছটা কিন্তু মারা গেছে। মাঝে মাঝে ওই গাছের পাশ দিয়ে উনি আসতেন, দেখতেন ওই গাছটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, অথচ আশেপাশে অন্য যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু একই রকম ভাবেই জীবিত ছিল। এই যে আমরা নাজমুলের কথা বললাম, এই নাজমুল এই ঘটনার 3 বছর পর ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়। এই মৃত্যুটা খুবই রহস্যময় ছিল। এই মৃত্যুকেন্দ্রিক যে ঘটনাটি আছে এটা খালিদ ভাই পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আর ওসামার আর লেখাপড়া হয়নি, এভাবেই সে জীবন পার করছে। ওসামা সম্পর্কে আরো বিস্তারিত জানার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। ধন্যবাদ জানাচ্ছি খালিদ হাসান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হাফেজ মোহাম্মদ ইসলাম। ওনার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামে। উনি বর্তমানে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার একটি মসজিদের পেশ ইমাম এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। উনি যে ঘটনাটি আমাদেরকে দিয়েছেন এই ঘটনাটি কয়েক বছর আগে ঘটেছিল 2023 সালে। আর যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে সবুর উদ্দিন, যাকে উনি কাকা বলে সম্বোধন করেন। তার বাড়ি এই মোহাম্মদ ইসলাম ভাইয়ের যে গ্রাম আমিনপুর, এই আমিনপুর গ্রামের পাশের গ্রাম দাতিয়াতে। উনি তখন ওই দাতিয়া মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সবুরউদ্দিন কাকা উনি দাতিয়া গ্রামের পরিচিত একজন মানুষ। ওনার বয়স 50-52। উনি পেশায় একজন ভ্যান চালক। দিনের বেলাতে উনি ঘুমান আর রাত নামলেই ভ্যান নিয়ে বের হন। রাতের বেলায় রাস্তায় ভাড়াটা বেশি পাওয়া যায়, আয়ও ভালো হয়। যে রাতে ঘটনাটি ঘটে ওই রাতটা ছিল ভয়ঙ্কর এক গরমের সময়। এমন গরম পড়েছে ওই রাতে ঘুমানোই মুশকিল। আর ওই সময় আমের ভরা মৌসুম। রাত তখন অনেকই হয়েছে, চারদিকে নিস্তব্ধ, কেবল ঝিঝি পোকার শব্দ আর দূরে কুকুর আর শেয়ালের শব্দ শোনা যাচ্ছে। কুকুর এক পাশ থেকে ডেকে উঠলে
দূরে শিয়ালও ডেকে ওঠে, আবার শিয়াল ডেকে উঠলে বিভিন্ন জায়গায় থাকা কুকুরগুলোও ডেকে ওঠে। এদের শব্দ ছাড়া আশেপাশে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। সবরুদ্দিন কাকা ভ্যান চালাতে চালাতে পৌঁছান আমিনপুর বটতলা এলাকায়। এই যে জায়গাটা, এইখানে এমনিতেই লোকজন ভয় পায়। এক পাশে একটা হিন্দু বাড়ি রয়েছে, অন্য পাশে বড় বড় গাছ। রাতের বেলা ওখানে কিন্তু কোনো আলোই থাকে না। ওই জায়গাতে হঠাৎ করে কাকার চোখে পড়ে একটা বড় গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো পাকা আম পড়ে আছে। উনি ভাবলেন, যাই 2-4টা কুড়াই বাসায় নিয়ে যাব। ভ্যানটা রাস্তার উপর রেখেই নেমে পড়লেন। চারপাশে কেমন যেন অস্বস্তিকর নীরবতা। আম কুড়াতে কুড়াতে হঠাৎ করে মনে হলো কারো গরম নিঃশ্বাস ওনার পেছনে পড়ছে, অর্থাৎ গরম নিঃশ্বাস এমনভাবে পড়ছে, ওই গরম নিঃশ্বাস ওনার শরীরে এসে ধাক্কা দিচ্ছে। উনি ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখেন ওনার ঠিক পেছনে না, ওই যে উনি রাস্তার উপর ভ্যানটা রেখে আসছেন, ওই ভ্যানের উপর একজন লোক বসে আছে। এত দূর থেকে কি কারো নিঃশ্বাস শরীরে আসে লাগে? উনি খেয়াল করলেন এই লোকটার শরীরে কোনো কাপড় চোপড়ই নাই। লোকটা পাগল পাগল বলে মনে হচ্ছে, তবে তার শরীরটা অস্বাভাবিক রকমের সাদা। অনেকে সেতি রোগ যদি কারো হয় আর কি, অনেকের তাদের শরীরটা যখন সাদা হয়ে যায় ওই রকম আর কি। আর এর চোখ দুটো কেমন যেন জল জল করছে। রাতের বেলা কুকুর বিড়ালের চোখগুলো যেরকম জল জল করে আলো পড়লে মনে হচ্ছে আলো ছাড়াই তার চোখ দুটো জল জল করছে। কাকা যেন মুহূর্তেই জমে গেলেন। গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। উনি এমনভাবে জমে গিয়েছেন যে নড়াচড়া করতে পারছেন না। তবে একটা পর্যায়ে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করেন, আপনি কে? তখন ওই লোকটা ভয়ঙ্কর গম্ভীর আর কাঁপুনি দেয়ার মতো কণ্ঠে বলে ওঠে, এই ভ্যান চালা। জাস্ট এতটুকুই বলেছে। কাকার তো বুক ধরফর করতে লাগলো। কি করবেন না করবেন উনি আর কথা বাড়ালেন না। শরীরে একটু শক্তি ফেরত পেলেন, উনি দ্রুত ভ্যানে উঠলেন আর চালাতে শুরু করলেন। ভ্যান চলতে শুরু করলো। ওই লোকটা কিন্তু নামলো না, চুপচাপ পেছনে বসে আছে। কাকা দাতিয়া গ্রামের দিকে যাচ্ছেন। পাকা রাস্তার উপর দিয়ে রেল লাইনের ব্রিজ আছে। ওই ব্রিজের ওখানে একটা বৃদ্ধা মহিলা নাকি কাটা পড়ে মারা গিয়েছিল। ওখানে অনেকেই ওই লাশটা দেখতে গিয়েছিলেন, তার মধ্যে এই যে মোহাম্মদ ইসলাম ভাইও ছিলেন। খুব বিভৎস অবস্থা ছিল সেই লাশের। ওখান দিয়ে যখন যাচ্ছিলেন তখন কাকা উনি দেখেন ব্রিজের নিচে অনেকগুলো আম পড়ে আছে। ওনার মাথা তো ঠিক কাজ করছে না, এদিকে ভয়ও পাচ্ছেন, পেছনে রহস্যময় একটা অবয়ব বসা, আবার আম পড়ে আছে। এটা লোভ, লোভ আর ভয় একই সাথে কাজ করছে। উনি চিন্তা করলেন যে নামি না, কটা আম কুড়িয়েই আসি। ওখান থেকে তো আম তুলতে পারলাম না, কোত্থেকে এক উপদ্রব উঠে ভ্যানের উপরে বসছে। এটা কি মানুষ না অন্য কিছু তাও বুঝতে পারতেছি না। উনি ভ্যান থামিয়ে নামবেন কেবল, হঠাৎ করে ওই অবয়বটা কাকার হাত চেপে ধরে। গরমের রাত, কিন্তু এই জিনিসটার হাত ছিল বরফের মতো ঠান্ডা। কাকা ভয়ে চিৎকার করে উঠলেন। তখন ওই লোকটা বলে, এই চুপ, চিৎকার করিস কেন, একদম চুপ, খবরদার ওই আম নিস না, ওই আমে হাত দিবি না কিন্তু, তাহলে কিন্তু তোর সমস্যা হবে, ভ্যান চালা। এভাবে বলেছে। এরপরই কাকা তো ভ্যান চালানো শুরু করেছেন। এদিকে ভয়ে ওনার পা আগাতেই যাচ্ছে না। উনি যে ভ্যানের যে পায়ে প্যাডেল মারবেন, এই প্যাডেল মারতে গিয়ে ওনার পা বারবার স্লিপ করছিল। পেছন থেকে এক ধরনের গোংরানির শব্দ আসছিল, আর এমনভাবে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছে কোনো ষাঁড় গরু যেভাবে রেগে গেলে নিঃশ্বাস ছাড়ে ওই রকম শব্দ হচ্ছে পেছন থেকে। এবং এই নিঃশ্বাসের ধাক্কা, এই গরম বাতাস তার পিঠে এসে লাগছে। কাকা তো ভ্যান চালাচ্ছেন, শরীর কাঁপছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। শেষমেশ অনেক কষ্টে দাতিয়া যে গ্রামটা, এর মোটামুটি কাছাকাছি চলে আসছেন। রাস্তার সাথে ওনার বাড়ি। নিজের বাড়ির কাছাকাছি এসে কাকা বলেন, আমি আর যাব না, আপনি নামেন। তখন ওই অবয়বটা বলে, আর একটু এগিয়ে দেয় আমাকে, তোর জন্য ভালোই হবে। তখন কাকা কাপা কাপা গলায় বললেন, না আর যাব না, আমার খুব ভয় লাগছে, আমি আর যাব না। তখন দেখা গেল ওই লোকটার চেহারায় একটু নমনীয়তা আসছে।
ওই লোকটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আর কখনো এত রাত্রে এই সমস্ত জায়গায় একা একা ভ্যান চালাবি না, আর এই আম কাঁঠাল এগুলো দেখে লোভ করিস না। অনেক সময় এগুলো কিন্তু একটা ফাঁদ হয়, তুই কিন্তু ধরতে পারিস নাই। এই কথা বলেই নাকি তার চোখের সামনে নিমেষেই মিলিয়ে গেল ওই অবয়বটা, যেটা কখনো ছিলই না। সবরুদ্দিন কাকা এমন ভয় পেয়েছেন, দৌড়ে ঘরে ঢুকে পড়েছেন। শরীর দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে, এদিকে তার শরীরে কাঁপুনি দিয়ে জ্বরও উঠেছে, একই সাথে ঘাম আর জ্বর। উনি ওনার স্ত্রীকে ডেকে তুলে সব ঘটনা বললেন। পরদিন সকালবেলা এই সবরুদ্দিন কাকার ছেলে এই মোহাম্মদ ইসলাম ভাইকে খবর দেন। উনি গিয়ে দেখেন যে কাকার গায়ে প্রচন্ড জ্বর তো এসেছেই, চোখেও ভয়, সবকিছু খুলে বললেন উনি। তো এরপর উনি ঝাড়ফুঁক করে দিলেন, দোয়া পরে ফু দিলেন। কয়েকদিন পর আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে উঠেছেন, এখনো উনি এই ভ্যানই চালান। তবে ওই রাত্রে ওই অবয়বটা হঠাৎ করে কোত্থেকে এলো? সে কি আসলে তাকে রক্ষা করার জন্য এসেছিল? ওই যে গাছের নিচে আম পড়েছিল, ওই আম তুললে কি সবরুদ্দিন কাকার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতো? এটা কিন্তু সবরুদ্দিন কাকা বুঝতে পারেননি। হয়তোবা ওই অবয়বটা তাকে উপকার করার জন্য এসেছিল। ওই অবয়বটা ভ্যানে ওঠার পর কিন্তু একবারের জন্য বলেননি যে সেই অবয়বটা কোথায় যাবে। সবরুদ্দিন কাকা নিজে থেকেই উনি ওনার গ্রামের দিকে যাত্রা শুরু করেছিলেন। এরপর তো নিমিষেই মিলিয়ে গেল ওই অবয়বটা। আর মাঝখানেও কিন্তু ওই ব্রিজের নিচে আম দেখতে পেয়েছিলেন। আসলে আমটা ফাঁদই ছিল। আল্লাহর রহমতে উনি এই ফাঁদে পড়েননি। হয়তোবা ওই আম কোড়াতে গেলে বা তুলে আনলে বড় ধরনের বিপদের মুখোমুখি উনি হতেন। আল্লাহর অশেষ রহমতে তার একটা সৃষ্টি এসে সবরুদ্দিন কাকাকে রক্ষা করেছিল। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইসলাম ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম ফারহান। উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবের আভা শহরে। ওনার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামে। ঘটনাটি উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। ঘটনাটির সময়কাল 2021 সালের নভেম্বর মাস। তখন উনি বাংলাদেশেই ছিলেন। ওনাদের একটা ছোট খাল ছিল, যে খালটি গ্রামের রাস্তার পাশেই। ওই খালে বেশ মাছ ছিল। ওনারা চিন্তা করলেন সেচ পাম্প লাগিয়ে দিয়ে পানি সেচ দিয়ে মাছ ধরব। ওই চিন্তা করে বিকেল বেলা সেচ পাম্প লাগানো হলো। সারা রাত কিন্তু পানি সেচ দেওয়ার কাজ চলবে। এদিকে এই মেশিন যদি কখনো বন্ধ হয়ে যায়, তেল লাগে, সার্বক্ষণিক কিন্তু পাহারার জন্য লোক দরকার ছিল। বাইরের কাউকে না নিয়ে ওনারা 3 জন এই পাহারার কাজে লেগে গেলেন। এই ফারহান ভাই আর ফারহান ভাইয়েরই আর একজন আত্মীয়, মামাতো ভাই আর কি, যার নাম রিয়াদ, আর এলাকার একজন বড় ভাই যার নাম হচ্ছে জুবেদ। বলে রাখা ভালো, ওই খালের ঠিক অপর প্রান্তেই ছিল পাঠা বলি দেওয়ার একটা স্থান। ওই পাশটাতে বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো ওনারা ওনাদের বিভিন্ন রিচুয়ালগুলোর ক্ষেত্রে পাঠা যে বলি দেওয়ার প্রচলন রয়েছে, যে রিচুয়ালের ক্ষেত্রে ওই সময় পাঠাগুলো ওই জায়গাতে বলি দেওয়ার একটা ব্যবস্থা রাখা হয়েছে। ওই জায়গায় নাকি অনেকেই ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছেন। তবে এই যে ফারহান ভাই, যারা ওনাদের বয়সী যারা আছেন ওই এলাকায়, তাদের সাথে কখনো ভয়ের ঘটনা না ঘটার কারণে ওনারা কিন্তু এই বিষয়গুলো বিশ্বাস করতেন না। তো ওনারা ওই রাতে তাঁবুর মতো খাটিয়ে ওখানে রয়েছেন। সারা রাত ঘুমানোর তো সুযোগ নেই, পাহারা দিতে হবে। ঘুম যাতে না আসে এই জন্য ওখানে শুয়ে শুয়ে ওনারা ফোন চালাচ্ছিলেন। হঠাৎ করে একটা গ্রুম গ্রুম আওয়াজ ওনারা সবাই শুনতে পান। প্রথমে মনে হয় মেঘ ডাকছে। 3 জনই চমকে উঠলেন। এখন যদি মেঘ ডাকে আর বৃষ্টি হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কেননা এই খাল থেকে পানি সেচ দিয়ে অন্য জায়গায় পানি ফেলছেন। বৃষ্টি হলে তো এই খালে আবার পানি ভরে যাবে, তাহলে তো এই পুরো কাজটাই একদম মাঠে মারা গেল। ওনারা 3 জনই তাঁবু থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে তো হতবাক হয়ে গেলেন। দিব্যি চাঁদ আছে, আকাশ ভর্তি তারা দেখা যাচ্ছে, মেঘের কোনো ছিটে ফোঁটাও নেই। তাহলে এই শব্দটা কোথা থেকে এলো? ওনারা চিন্তা করলেন হবে হয়তো আশেপাশ থেকে আসছে আর কি। বিভিন্ন সময় দেখা যায় যে অনেকেই বড় বড় সাউন্ড বক্স বাজান অনেক দূরে দূরে, কিন্তু এত রাতের বেলা আর মনে এত রং ধরলো যে সাউন্ড বক্স বাজাবেন।
চিন্তা করলেন যে হতেও পারে এরকম কিছু। ওনারা আবার ওনাদের তাঁবুর মধ্যে ঢুকে গিয়েছেন। এর কিছুক্ষণ পর আবার ওই একই শব্দ, জাস্ট কয়েকবার, এরপরই বন্ধ। এবার আর ওনারা বাইরে বের হলেন না। কিন্তু হঠাৎ করে এই যে যে আরেকজন ছিল রিয়াদ নামে, উনি খেয়াল করলেন এই যে জুবেদ ভাই আশেপাশে নাই। আরে উনি কোথায় গেল? তখন এই রিয়াদ মনে করেছে হয়তো জুবেদ ভাইয়ের প্রাকৃতিক ডাকের কোনো চাপ এসেছে, এই জন্য বাইরে গিয়েছে। কয়েক মিনিট চুপচাপ থাকার পর হঠাৎ করে এই রিয়াদের মনে কিন্তু একটা সন্দেহের উদ্রেক হলো যে জুবেদ ভাই না বলে চলে গেল, পাশাপাশি আছি, বিষয়টা কেমন না। এই চিন্তা করে এই যে যিনি রিয়াদ, উনি তাঁবু থেকে বাইরে বের হয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য। ওই যে যেই খালটা, ওই খালের চতুর্দিকে কিন্তু সন্ধ্যার পর থেকেই মশালের মতো জ্বালিয়ে রাখা হয়েছিল। জুবেদ ভাই বাইরে বের হয়ে ওই মশালগুলো একে একে নিভিয়ে দিচ্ছেন, এক সাইড দিয়ে যাচ্ছেন, ওগুলো নিভিয়ে দিচ্ছেন। ঘটনাটা কি? এগুলো তো নিভিয়ে দেওয়ার কথা না, সে কেন এগুলো নিভিয়ে দিচ্ছে? আর ওদিকে যাওয়ার সে যে চিন্তা করলো, এই বিষয়টা তো তাদের কারোর সাথে শেয়ার করে নাই, তারা দুইজনই তো জেগে আছে। কেন জুবেদ ভাই কাউকে কিছু না বলে হঠাৎ করে এরকম একটা উদ্ভট কাণ্ড শুরু করলেন? তখন রিয়াদ যে কাজটা করেছে, সে তাড়াতাড়ি করে ওই দিকটাতে যাওয়া শুরু করেছে এবং পেছন থেকে আবার লাইটার দিয়ে মশালগুলো জ্বালিয়ে দিচ্ছে। যখনই আবার মশালগুলো জ্বালিয়ে দিচ্ছে, তখন এই জুবেদ ভাই রিয়াদের দিকে ভয়ঙ্কর রাগান্বিত চোখে তাকালেন। এমন ভাবে তাকিয়েছেন মনে হচ্ছে এখনই রিয়াদকে উনি মেরেই ফেলবেন। আর জুবেদ ভাই কি করছেন, উনি তখন ফু দিয়ে পুনরায় এই মশালগুলো নিভানোর চেষ্টা করছেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে উনি যখন ফু দিয়ে নিভানোর চেষ্টা করছিলেন, তখন সেই গ্রুম গ্রুম আওয়াজগুলো মনে হচ্ছে শুরু হয়ে গেছে। উনি প্রতিবার ফু দিচ্ছেন আর গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে। তখন আবার আর একটা ব্যাপার ওনারা লক্ষ্য করলেন, বিশেষ করে এই যে রিয়াদ ভাই, উনি খেয়াল করলেন আশেপাশে থাকা যে গাছপালা রয়েছে, মনে হচ্ছে এই গাছপালাগুলো ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে। এটা যে ঝড়ো বাতাসে নড়াচড়া করছে বিষয়টা এরকম না, এই গাছগুলো ধরে কেউ ঝাঁকায়, খুব ভালোভাবে ঝাঁকায়। ওই গাছগুলো কিভাবে নড়াচড়া করবে? মনে হচ্ছে বাতাসে নড়ছে না, কেউ ঝাঁকি দিচ্ছে। মনে হচ্ছে অসংখ্য মানুষ একত্র হয়ে এক একজন এক একটা গাছ ধরেছে আর গাছ ঝাঁকাচ্ছে। আর কোনো মানুষ এত বড় বড় গাছ ঝাঁকি দিলেও এই গাছগুলো যে এইভাবে নড়বে এমনটা কিন্তু আশা করা যায় না। তাহলে এই গাছগুলো কে ঝাঁকাচ্ছে? আর হঠাৎ করে এরকম গ্রুম গ্রুম আওয়াজ আবার শুরু হয়ে যাবার কারণটা কি? ওই সময় এই রিয়াদ চিন্তা করলো যে ঘটনা তো ভালো না। তখন এই ফারহান ভাইকে ডাকাডাকি শুরু করেন, এই ফারহান ভাই তাড়াতাড়ি আসো ভাই, দেখো কি হচ্ছে এখানে। এদিকে ফারহান ভাই উনি তো মোবাইল চালাচ্ছিলেন, চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো, ওরা হঠাৎ করে এত রাতের বেলা চিৎকার চেঁচামেচি শুরু করলো কেন, মেশিনে কোনো প্রবলেম হয়েছে কিনা। উনি মোবাইল ফোন চালানোর জন্য এতটাই এই মোবাইল ফোনের ভিতরে নিমগ্ন হয়ে গিয়েছিলেন, আশেপাশে এত কিছু হচ্ছে, গ্রুম গ্রুম শব্দ হচ্ছে, এটা কিন্তু উনি খেয়ালই করছিলেন না। উনি তখন তাঁবু থেকে বের হয়েছেন, বের হয়ে দেখেন যে এই রিয়াদ মশালগুলো জ্বালানোর চেষ্টা করছে আর এই জুবেদ ভাই এগুলো নেভানোর চেষ্টা করছে, আর গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে। উনিও বাইরে বের হয়ে সেম দৃশ্যটা দেখেন, গাছপালাগুলো ভয়ঙ্করভাবে নড়ছে। এদিকে রাত তখন শেষ দিকে, ফজর আজান দেবে দেবে ভাব, তখনও দেয়নি। তখন দ্রুত এই যে ফারহান ভাই ওই দিকটাতে ছুটে গেলেন। যাওয়ার পর দেখা গেল যে জুবেদ ভাই ভয়ঙ্কর রকমের এক ধরনের শব্দ করছে, গড়গড় গড়গড় আওয়াজ করছে। ওনারা দুজনেই তখন জুবেদ ভাইকে ধরার চেষ্টা করলেন। জুবেদ ভাইকে ধরেই রাখতে পারছিলেন না সহজে, কারণ তার শরীরে মনে হচ্ছে অনেকগুলো মানুষের শক্তি চলে এসেছে। এর মধ্যে আল্লাহর অশেষ রহমত ফজরের আজান দিয়ে দেয়, আর তখনই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওই গাছপালাগুলো নড়াচড়াও বন্ধ করে দেয়, গ্রুম গ্রুম আওয়াজও বন্ধ হয়ে যায়, আর জুবেদ ভাইও একদম স্বাভাবিক হয়ে যান। এরপরে জুবেদ ভাইকে নিয়ে জুবেদ ভাইয়ের বাড়িতে ওনারা দুজন দিয়ে আসেন। ফারহান ভাই আর রিয়াদের কিছু না হলেও জুবেদ ভাইয়ের কিন্তু মারাত্মক জ্বর এসেছিল এবং বেশ বমিও করেছিলেন।
রাতের এই বিষয়টা কিন্তু ওনারা গোপন করেননি, জুবেদ ভাইয়ের বাড়ির লোকদের সাথে কিন্তু এই বিষয়টা শেয়ার করেছিলেন। এরপরে একজন হুজুরকে নিয়ে আসা হয়, হুজুর ঝাড়ফুঁক করে দিলেন, জুবেদ ভাইকেও দিয়েছিলেন, ওনাদের দুজনকেও দিয়েছিলেন। তবে হুজুর এতটুকুই বলেছিলেন যে তোমাদের সাথে যেটা হয়েছে এটা মোটেও ভালো কিছু হয়নি, বড় ধরনের বিপদের হাত থেকে তোমরা বেঁচে গেছো। আর আরেকটা পরামর্শ ওই হুজুর দিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে তোমরা তিনজন কখনোই রাতের বেলা ওই খালপাড়ের দিকে যাবা না, গেলে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদ হবে। ওনারা জিজ্ঞেস করেছিলেন আসলে ঘটনাটা কি হয়েছিল। হুজুর বলেছিলেন যে সব কথা বলা যাবে না, কিছু কথা বললে হিতে বিপরীত হতে পারে, কিছু কথা গোপন থাকাই ভালো। এতটুকুই পরামর্শ দিলাম, তোমরা কেউ, বিশেষ করে তিনজন, রাতের বেলা ওই খালপাড়ের দিকে যেতে পারবে না। ওনারা হুজুরের পরামর্শ মেনে নিয়েছিলেন। ওনারা সেটা আসলে মেনে নিয়ে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালনও করেছিলেন। আল্লাহর রহমতে ওনারা তিনজনই সুস্থ আছেন এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। ফারহান ভাই উনি সেই খাল, তারপর যেখানে পাঠা বলি দেওয়া হতো সেই জায়গার ছবি আমাদেরকে পাঠাতে চেয়েছেন। উনি পাঠালে সেগুলো আমরা আমাদের পেজ এবং গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করব। প্রিয় লিসেনার্স, আসলে রাতের বেলা আমরা যখন কোনো জায়গায় থাকি, সেই জায়গাটা যদি খুব নির্জন হয়, খাল বিল, তারপর দেখা যাচ্ছে যে কবরস্থান, শ্মশান, মন্দির, এমন কোনো জায়গার আশেপাশে হয়, তখন কিন্তু আমরা ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে পারি। কবরস্থান বলি, শ্মশান বলি, যেটাই বলি, এই জায়গাগুলোতে কিন্তু জিনেদের আনাগোনা থাকে। কবরস্থানেও কিন্তু এক ধরনের জিনেদের আনাগোনা আছে, যেমনটা শ্মশানে রয়েছে, মন্দিরে রয়েছে, মসজিদেও কিন্তু ভালো জিনেদের আনাগোনা রয়েছে। তাই তাদের চলাচলের ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু তারা রাগান্বিত হবেই। যেহেতু চতুর্দিকে আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল, মশাল জ্বালিয়ে রাখা হয়েছিল, এই কারণে হয়তোবা ওই সময় চলাচলকারী কোনো শক্তিশালী জিনেদের অসুবিধা হয়েছে, যার কারণে তারা এই জুবেদ ভাইকে আকর্ষণ করে, তাকে নিয়ন্ত্রণ করে এই আগুনগুলো নিভিয়ে দিচ্ছিল। পরবর্তীতে এই যে আরেকজন, এই যে রিয়াদ, সে এসে যখন জ্বালাচ্ছিল, তখনই ওরা ক্ষুব্ধ হয়ে হয়তোবা এমন আচরণ করেছিল। তবে আল্লাহর রহমতে সময়টা এমন ছিল যে ওনারা খুব বড় ধরনের অসুবিধার মুখোমুখি হন নাই, অল্পর উপর দিয়েই চলে গেছে, এটাই বলতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ফারহান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে পাবো। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সুমন মিয়া। পেশায় উনি একজন ফার্নিচার ডিজাইনার। ওনার বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানোয়াঘাটা গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল 1995 কি 96 সালের দিকে। তখন ওনারা পরিবার সহ ঢাকার সাভারের নামাবাজার এলাকায় থাকতেন। ওনার বাবা কিন্তু খুব সাহসী একজন মানুষ। উনি ওই নামাবাজার এলাকায় একটি তেলের মিলে চাকরি করতেন। ওনার ডিউটি ছিল দুইভাবে, 12 ঘন্টা করে, কখনো রাত 2টো থেকে পরদিন দুপুর 2টা পর্যন্ত, আবার এক সপ্তাহ ডিউটির পর ডিউটি চেঞ্জ হতো, তখন দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত। এইভাবে দুইজন ব্যক্তি শিফট চেঞ্জ করে এক সপ্তাহ করে ডিউটি পালন করতেন। তো ঘটনাটা যেদিন ঘটে, অর্থাৎ শুরু হয়, তো একদিন রাত 2টোর দিকে উনি ডিউটি শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছেন। ওনার জায়গায় আরেকজন আবার চলে আসছে। তো ওনার ডিউটির স্থান থেকে বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়ে বাড়িতে আসার সময় মাঝখানে একটা আশ্রম আছে হিন্দু সম্প্রদায়ের, যাকে সবাই আশ্রম নামেই অভিহিত করে, অর্থাৎ ওইটার নাম আশ্রম বলেই সবাই ডেকে থাকে। তো পূজার সময় ওখানে কিন্তু বিশাল মেলা হয়। এছাড়া রাস্তা দিয়ে যেতে হলে বাম সাইডে বিশাল একটা বটগাছ, আর ডান সাইডে একটা মন্দির, আর রাস্তাটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা। আশ্রমটা পার হলে নদী থেকে যেমন শাখা বের হয়, এরকম শাখা আসলে বলা যাবে না, এটা ছোট্ট একটা খালের মতো, আবার ড্রেনও যে বলা যাবে তাও না, ড্রেন থেকে একটু বড়, খাল থেকে একটু ছোট, এরকম আর কি। এর উপর দিয়ে 15 থেকে 20 হাত চওড়া একটা সাঁকো তৈরি করা হয়েছে, বাঁশের সাঁকো আর কি। তো বাঁশের সাঁকোটা এমনভাবে তৈরি করা হয়েছে যে পাশাপাশি প্রায় 6-7টা বাঁশ, অর্থাৎ এটার উপর দিয়ে গরু ছাগলও কিন্তু অনায়াসে হেঁটে চলে যেতে পারবে, এমন একটা সাঁকো। তো
উনি তো সবসময় এদিক দিয়ে আসা যাওয়া করেন, একদম চোখ বন্ধ করে সাঁকো পার হয়ে যেতে পারবেন আসা যাওয়া করতে করতে, এমন একটা ওনার অভ্যাস হয়ে গেছে। আর সাঁকো পার হওয়ার পর রাস্তা দিয়ে না যদি উনি যান, তাহলে ডান দিক দিয়ে গেলে পুরাতন একটা ধানের মিল আছে, সেখানে দিনের বেলায় ধান শুকানো ভাঙানো, অর্থাৎ চাতাল আমরা যেটাকে বলি আর কি, এরকম একটা চাতাল রয়েছে। আর ওই দিক দিয়ে গেলে কিছুটা সময় কম লাগে। আর চাতালটা পার হওয়ার পর ওই চাতালেরই একটা ওয়াশরুম রয়েছে, ওইটার পাশ দিয়ে মূলত আর একটা সাইডে উঠতে হয়, অর্থাৎ রাস্তায় উঠতে হয়, এতে পথটা অনেকটাই কমে যায়। তো উনি মাঝে মাঝে ওই দিকটা দিয়েই আসতেন। তো একদিন ডিউটি শেষ করে ডিউটি থেকে বের হওয়ার পর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তখন এই সুমন ভাইয়ের বাবা চিন্তা করলেন, হেঁটে গেলে তো ভিজে যাব, তাই একটা দৌড় দেই। উনি ওই আশ্রমটা পাড়ি যখন দিয়েছেন, তখন ওই বাঁশের যে সাঁকোটা, এটা ওনার থেকে মোটামুটি 30-35 হাত দূরে রয়েছে। ওই সময় উনি দিয়েছেন এক দৌড়। বলে রাখা ভালো, ওই সাঁকোর আগে একটা বিদ্যুতের একটা খাম্বা ছিল। উনি যখন দৌড় দিয়েছেন, ধরাম করে কোনো কিছুর সাথে লেগেছে একটা ধাক্কা। উনি মনে করেছেন যে এই বিদ্যুতের যে খাম্বা, এটার সাথে ধাক্কা লেগেছে। পরে দেখলেন আরে বিদ্যুতের খাম্বা একদিক, উনি আর একদিক। ধাক্কাটা লাগলো কিসের সাথে? আর ধাক্কা যে লেগেছে বিদ্যুতের খাম্বার সাথে, এত জোরে ধাক্কা যদি লাগে তাহলে তো ওনার মাথা ফেটে যাওয়ার কথা, কিন্তু না, এমনটা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো একটা মানুষের সাথে ওনার ধাক্কা লেগেছে। কিন্তু মানুষ কোথায়? আশেপাশে তো কোনো মানুষ নাই। উনি তাকাচ্ছেন, উনি চিন্তা করলেন কেউ কেউ হয়তো ইচ্ছা করে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে, এমনটা উনি চিন্তা করেছেন। উনি চারদিকে তাকিয়ে বেশ রাগান্বিত কণ্ঠেই বলে উঠলেন যে, এই কোন ফাজিল রে, পথের মধ্যে এসে এরকম ধাক্কা দিলি রে, আয় সামনে আয়, পেলে হাড়গোড় ভেঙে দেব। যখনই এমনটা বলেছে, তখনই একটা ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আজকের মতো বেঁচে গেলি রে, আজকে আমার একটা কাজ আছে, না হলে আজকেই তোর খবর করে ছাড়তাম। এই কথা শোনার পর এই সুমন ভাইয়ের বাবার মেজাজ আরো গরম হয়ে যায়। তখন উনি বিশ্রী ভাষায় কয়েকটা গালিগালাজও করে ওঠেন যে, বেটা সামনে আসতে পারবি না, আর দূর থেকে হুমকি দিস না, সামনে আয় বেটা। আসলে উনি মনে করেছিলেন কোনো দুষ্টু লোক ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে রাস্তার পাশে আড়াল হয়ে এরকম বৃষ্টির মধ্যে ওনার সাথে মশকরা করছেন। এই কারণেই মূলত ওনার মেজাজটা গরম হয়ে গেছে। আর দীর্ঘ একটা সময় উনি ডিউটি করেছেন তেলের মিলে। ডিউটি করতে গেলে সারাক্ষণ মেশিনের শব্দ দোকানের মধ্যে ঢুকতেই থাকে। টানা 12 ঘন্টা কেউ যদি এরকম শব্দের মধ্যে থাকে, স্বাভাবিকভাবেই ডিউটি শেষে মেজাজ মধ্যে একটু গরমই থাকে। তারপর উনি তাড়াতাড়ি বাড়িতে যাবেন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কে যেন ধাক্কা দিয়েছে, আবার হুমকিও দেয়। মেজাজ তো খারাপ হওয়ারই কথা। তো উনি ওই অনুযায়ী সেরকম আচরণটা করেছিলেন। তো যাই হোক, উনি তো এরপরে বাড়িতে চলে আসেন। ওই রাতের মতো আর কোনো সমস্যা হয়নি। এর কয়েকদিন পর এক অমাবস্যা রাত, সেদিনও সুমন ভাইয়ের বাবার ডিউটি পড়েছিল দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত। তো 2টোর সময় যখন কাজ সেরে, অর্থাৎ ডিউটি শেষ করে বাড়ির দিকে উনি রওনা দিয়েছেন, ওই আশ্রমের ওই স্থানটা পার হওয়ার পর সাঁকোতে ওঠার আগেই উনি দেখেন একটা কালো বিড়াল রাস্তার মাঝখানে বসে আসে। তো বসে আছে ভালো কথা, বিড়ালটা স্বাভাবিক বিড়ালের থেকেও বেশ অনেকটা বড়ই বলতে হবে। বিড়াল যখন আমরা দেখি তখন কিন্তু বিড়ালের মুখের ভিতর যে চোখা দাঁতগুলো থাকে, এগুলো কিন্তু মুখের ভেতরেই থাকে সাধারণত। উনি দেখেন বিড়ালের 4টা চোখা দাঁত মুখের বাইরে বেরিয়ে আছে, বেশ ভয়ঙ্করই লাগছে। তবে সুমন ভাইয়ের বাবা এটাতে কোনো পাত্তা না দিয়ে সাঁকোর উপর যখন উঠে গেছেন, তখন উনি খেয়াল করেন ওই বিড়ালটা সাঁকোর উপর দিয়ে ওনার পিছু নেয় নাই, সেই জিনিসটা সাঁকোর নিচ দিয়ে হাঁটা শুরু করেছে এবং অনায়াসেই সে ওই পানির উপর দিয়েই হেঁটে হেঁটে ওনার সাথে সাথেই সাঁকোটা পার হচ্ছে। সাঁকোটা পার হচ্ছে বলতে সাঁকোর নিচ দিয়ে পার হচ্ছে। উনি অনায়াসেই এই সাঁকোটা পার হয়েছেন। পার হয়ে হাঁটতে হাঁটতে যখন ওই ধানের যে মিলটা রয়েছে, অর্থাৎ চাতাল রয়েছে, ওই মিলের ওখানে গিয়েছেন। ওই মিলটাও যখন পার হয়ে ওই মিলের যে ওয়াশরুমের কথা বলেছিলাম, ওই ওয়াশরুমটা পার হতে যাবেন, হঠাৎ করে উনি শুনতে পান ওই ওয়াশরুমের মধ্যে কোনো একটা বাচ্চার কান্না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাতে এই ওয়াশরুমের মধ্যে কার বাচ্চা কান্না করে। ওনার হাতে একটা স্টিলের টর্চ লাইট ছিল, ব্যাটারি চালিত। ওই সময় কিন্তু এই টর্চ লাইটগুলো অনেকটাই দেখা যেত। তো উনি টর্চ লাইটটা নিয়ে ওই
ওয়াশরুমের দরজাটা খুলেছেন। যখনই ওনার দরজা খুলেছেন তখন দেখেন ভেতরে কেউ নাই, আর কান্নাও বন্ধ হয়ে গেছে। উনি ভেতরে ভালো করে লাইট মারলেন, দেখলেন যে কেউ নাই। উনি প্রথমে ভেবেছিলেন এই চাতালে যারা শ্রমিক রয়েছে তাদেরই কোনো বাচ্চা হয়তো বা এখানে আটকা পড়েছিল, এরকম চিন্তা করেছিলেন। ওনার মাথায় কিন্তু এটা ছিল না এই রাত 2টোর সময় এখানে বাচ্চা আসবে কোত্থেকে। আর তখন তো 2টোরও বেশি বাজে, উনি তো 2টোর সময় বের হয়েছিলেন। প্রায় 2 কিলোমিটার রাস্তার মধ্যে 1.5 কিলোমিটার বেশি পারও করে ফেলেছেন। এখানে তো অনেকটা সময় চলে গেছে, রাত 3টার কাছাকাছি বাজে তখন। উনি ওয়াশরুমটা পার হয়ে রাস্তায় উঠে যখন বাড়ির দিকে হাঁটা ধরবেন, এমন সময় আবার কান্না ওই ওয়াশরুমের ভিতর থেকে। উনি আবার পেছনে ফেরত আসেন, এসে টর্চ লাইট মেরেছেন, দেখেন এখনো কিছু নেই, কান্নাও বন্ধ হয়ে গেছে। এরপর উনি আবার যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করে তখন ওয়াশরুমের ভিতর থেকে আবারও কান্নার আওয়াজ। উনি এবার ভয় না পেয়ে রেগে গিয়ে ওই ওয়াশরুমের দরজায় মেরেছেন এক লাথি। লাথি মারার পর উনি আবার টর্চ লাইট ধরেছেন, দেখেন ভিতরে কেউ নেই। উনি এবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি বুঝতে পেরেছেন এখানে অস্বাভাবিক কোনো কিছু আছে, এই জন্য উনি এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করেন নাই। তবে উনি বাড়িতে যখন চলে আসলেন, এতটুকু পথ আসার সময় অবশ্য কোনো কিছু হয়নি। ওই যে কালো বিড়ালটা, ওটা কিন্তু ধানের চাতালের কাছে এসেই মিলিয়ে গিয়েছিল, ওইটার সামনে আসেনি। এর একদিন পর ওনার ডিউটি শিফট চেঞ্জ হয়। উনি তখন দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত ডিউটি দিবেন। তবে কোনো একটা কারণে ওই দিনের ডিউটিটাও উনি পরিবর্তন করে নেন। ওই দিনের ডিউটিটাও উনি রাত 2টো থেকে পরের দিন দুপুর 2টো পর্যন্ত করে নেন। অর্থাৎ ওনার যেই বদলি ছিল, অর্থাৎ ওনার পরিবর্তে আরেকজন যিনি আসবেন তার সাথে কথা বলে নেন আর কি। ওনার একটা কাজও ছিল যার কারণে উনি এভাবেই করে নিয়েছিলেন। আর ওই লোকটারও কিছু কাজ ছিল, দুজন আলোচনা করে এভাবে ডিউটির সময়টা নিজেদের মধ্যে সমন্বয় করে নেন। তো যেদিন রাত 2টোর দিকে উনি বের হবেন, অর্থাৎ 2টোর আগে আর কি, 2টোর সময় ডিউটি, তো উনি বাসা থেকে ভাত নিয়ে যাচ্ছিলেন। ভাতটা তো ঠিকঠাক ছিল, গরম ভাত। তরকারি ছিল টাকি মাছের তরকারি। তো উনি যখন বাড়ি থেকে বের হয়ে ওই ধানের মিল অর্থাৎ ধানের চাতালের কাছে এসেছেন, তখন ওই যে ওয়াশরুমের কথাটা আমরা বললাম মাত্রই, ওই ওয়াশরুমের ওখানে আসার পর হঠাৎ করে উনি ফিল করেন ওনার পায়ে পায়ে কোনো কিছুর বাড়ি লাগছে, অর্থাৎ ধাক্কা লাগছে। উনি তাকিয়ে দেখেন একটা কালো রঙের মোটামুটি বড় সাইজ, মানে স্বাভাবিক বিড়াল থেকে হয়তো বা দ্বিগুণ সাইজের হবে আর কি, এরকম সাইজের একটা বিড়াল ওনার 2 পায়ের মাঝখানে বারবার চলে আসছে। আর ওই বিড়ালের পায়ের সাথে ওনার পায়ের বাড়ি লাগছে, আঘাত লাগছে। মানে হচ্ছে ওই বিড়ালটা ওনাকে সামনের দিকে যেতে দেবে না। উনি তখন কি করেছেন, রাগ করে ওই বিড়ালকে মেরেছেন এক লাথি। কিছুটা দূরে গিয়ে পড়ার পরও ওই বিড়ালটা আবার এসে একই রকম ভাবে 2 পায়ের মাঝখানে ঘুরঘুর করছে। তখন ওনার বাবা চিন্তা করেন অশুভ কোনো কিছু কিনা। এই চিন্তা করে একটা সিগারেট জ্বালানোর জন্য যখন ম্যাচের যে বক্স ছিল, ওই সময় ম্যাচের বক্স ছিল, এখন যেরকম দেশলাই বেশি পাওয়া যায়, তখন কিন্তু এই ম্যাচের বক্সগুলো বেশি পাওয়া যেত। এখনো পাওয়া যায় ম্যাচের বক্স, তবে মানুষ এটা কম ব্যবহার করে আর কি। উনি ওনার ম্যাচের বক্স থেকে একটা কাঠি বের করে যখনই ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়েছেন, তখনই ওনার কাছে মনে হলো কেউ মনে হলো ফু দিয়ে নিভিয়ে দিল। আবারও উনি জ্বালালেন, আবারও একই ব্যাপার, কেউ মনে হচ্ছে ফু দিয়ে নিভিয়ে দিল। এরকম বারবার উনি চেষ্টা করছেন, বারবারই মনে হচ্ছে কোন একটা দমকা হাওয়া এসে নিভিয়ে দিচ্ছে ওনার এই ম্যাচের কাঠি। অথচ আশেপাশে ওই রকম বাতাসের উপস্থিতি উনি টের পাচ্ছেন না, অথচ কাঠি নিভে যাচ্ছে। এরকম করতে 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 পুরো ম্যাচের বক্সের সব কাঠি উনি শেষ করে ফেলেছেন। একটা পর্যায়ে এসে উনি চিন্তা করলেন যে যেহেতু আগুন জ্বালাতে পারলাম না, তাহলে হাতের টর্চ লাইটটা জ্বালাই। উনি যখনই হাতের টর্চ লাইটটা জ্বালিয়েছেন, এই প্রথমবারের মতো টর্চ লাইটটাও নিভে যায়। এখন পুরো অন্ধকার হয়ে গেছে। উনি অন্ধকার দিয়েই হাঁটতে হাঁটতে সাঁকুতে উঠেছেন। যেহেতু খুবই পরিচিত পথ, চোখ বন্ধ করে হাঁটলে উনি সাঁকো পেয়ে যাবেন এমন একটা অবস্থা। তখন নাকি হঠাৎ করে পেছন থেকে কেউ নাকি কণ্ঠে বলে ওঠে, এই হাতগুলো দিয়ে যা। উনিও তো সাহসী মানুষ, উনি বলে ওঠেন, এখানে খাবি? তা আমার সাথে চল, তেলের মিলে চল, দুজন একসাথে বসে মিলেমিশে খাই। এই কথা বলার পর উনি ওনার কাজের জায়গায় চলে এসেছেন। এরপরে কিন্তু আর কোনো কথা হয়নি, পিছন থেকে গম্ভীর কণ্ঠে আর কোনো আওয়াজও আসেনি, উনি ঠিকঠাক করে চলে আসেন। উনি যখন কাজের জায়গায় চলে এসেছিলেন, তখন কিন্তু আরেকজন যে লোক, উনি কিন্তু
চলে যাবেন, আর সুমন ভাইয়ের বাবা ডিউটি পালন করবেন। ওই লোকটা খেয়াল করেন যে সুমন ভাইয়ের বাবার চোখ লাল হয়ে গেছে, শরীর থরথর করে কাঁপছে। ওই লোকটা বুঝতে পারলেন যে সুমন ভাইয়ের বাবার শরীর ভালো না। তখন উনি বললেন যে ভাই, আপনার শরীর তো ভালো মনে হচ্ছে না, কি ব্যাপার, আপনার কোনো সমস্যা হয়েছে? তখন সুমন ভাইয়ের বাবা বলছেন, কেমন যেন লাগছে শরীরটা, আসলে ভালো লাগতেছে না, হঠাৎ করে এমনটা মনে হচ্ছে, ঠিকঠাকই তো ছিলাম। তখন ওই লোকটা বলছে, আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন, আপনার ডিউটি করতে হবে না, আমি আজকে প্রয়োজনে ডাবল ডিউটি করে দিচ্ছি, আপনারটা আমি করে দিচ্ছি, আপনি এই পাশে বিশ্রাম করেন। তো ওখানে কিছু বস্তা ছিল, মূলত ওই মিলটা ছিল হচ্ছে সরিষার তেল ভাঙানোর মিল। সরিষার তেল ভাঙানোর সময় যে খৈল হয়, ওই খৈলগুলো বিভিন্ন বস্তায় ভরে রাখা হয়। ওরকম একটা বস্তার উপর উনি শুয়ে পড়েন, এরপর উনি বিশ্রাম নিতে থাকেন। এরপর কি হয়েছে ওনার মনে নাই। সকালবেলা তেলের মিল থেকে বাড়িতে খবর আসে যে সুমন ভাইয়ের বাবা অসুস্থ। তখন সুমন ভাইয়ের দাদি এবং সুমন ভাইয়ের চাচারা গিয়ে সুমন ভাইয়ের বাবাকে নিয়ে আসেন বাড়িতে। আসার পর তো ওনার অবস্থা এতটাই খারাপ, বিছানা থেকেও উনি উঠতে পারেন না। সারাদিন উনি বিছানায় শুয়ে থাকেন, কিন্তু সন্ধ্যা লাগার সাথে সাথে ঘর থেকে দৌড়ে বের হয়ে চলে যান সেই আশ্রমের খালের দিকে। তখন আবার বাড়ির লোকজন, অর্থাৎ সুমন ভাইয়ের দাদি, চাচা, ফুপু যারা আছেন, তারা দৌড়ে গিয়ে ওনাকে ধরে নিয়ে আসেন। এইভাবে কিন্তু চলে যায় 7-8 দিনের মতো, কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। ওনার সাথে যে এই ঘটনাগুলো ঘটেছে, এটা তো উনি আগে কাউকে বলেনও নাই, এই জন্য ওনারাও বুঝতে পারছিলেন না আসলে ঘটনাটা কি। 7-8 দিন পর সমস্যা আরো বেড়ে গেল। রাতের বেলা উনি চিৎকার করে বলে উঠতেন, এই টিনের চালের উপরে দেখ কি যেন আছে, ভয়ঙ্কর কি যেন আছে, আমারে নিতে আসছে রে। আবার উনি বলে উঠতেন, এই সব মাছ খেয়ে নিল রে, সব মাছ খেয়ে নিল। আবার উনি বলে উঠতেন, এই আমাকে মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। তো এরকম ভাবে উনি চিৎকার করতেন। যখন এই সমস্যা শুরু হলো, তখন তো বাড়ির লোকজন বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। এদিকে উনাকে জিজ্ঞেস করলে উনি কিছুই বলতে পারেন না। এর মধ্যে পরিবারের সদস্যরা কবিরাজ খুঁজতে শুরু করেছেন, কোনো ভালো কবিরাজ পাওয়া যাচ্ছে না। সব মিলে প্রায় 16 দিন পর একজন ফকির আসে ওই বাড়িতে ভিক্ষা নেবার জন্য। ওনাদের খোঁজাখুঁজিতে কোনো কাজ হয় নাই, একজন ফকির আসছে ভিক্ষা নিতে। ভিক্ষা নিতে যখন আসছে, আসার পরই এই যে সুমন ভাইয়ের দাদিকে বলছে যে, মারে, তোর বাড়িতে এখন ভিক্ষা নেব না, তোর ছেলের অবস্থা তো খুবই খারাপ। এই কথা বলতে বলতে আবার সুমন ভাইয়ের মাও চলে আসছেন। তখন সুমন ভাইয়ের মাকেও বলেন, তোর স্বামীর অবস্থা তো ভালো না, আর মাত্র কয়েকদিন আছে, এরপরেই তো ওর জীবনটা শেষ হয়ে যাবে রে, অনেক দেরি হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে সুমন ভাইয়ের মা এবং দাদি চিৎকার করে ওঠেন যে, আপনি কি বলেন এগুলা? তখন ওই ফকির বলছেন যে, তোদের চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাকে পাঠাই দিয়েছেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ। তখন ওই সময় ওই ফকির বলেন, এই যে সুমন ভাইয়ের দাদিকে বলেছেন আর কি, যে তুই এখন যা, তুই গিয়ে একটা জবা ফুল গাছ থেকে 3টা জবা ফুল নিয়ে আসবি, এক নিঃশ্বাসে 3টা জবা ফুল পারবি। আর আসার সময় এই দিনের বেলাতেই কিন্তু কিছু সমস্যা হতে পারে, কিন্তু ভয় পাওয়া যাবে না, তুই মা যেহেতু, তোকে এই কাজটা করতে হবে। তখন সুমন ভাইয়ের দাদি, উনি একটা জায়গা চিনতেন বাড়ির কাছাকাছি, সেখানে জবা ফুল ছিল, অর্থাৎ ভালো একটা সুন্দর জবা ফুলের গাছ ছিল, জবা ফুলও ধরেছিল। উনি দ্রুত সেখানে চলে যান, এক নিঃশ্বাসে 3টা জবা ফুল পারেন। কিন্তু সমস্যা হয় হচ্ছে বাড়িতে ফেরত আসার সময়, এই দিনের বেলাতে কোত্থেকে একটা কুকুর এসে ওনাকে তাড়া করতে থাকে। এই কুকুরের তাড়া খেয়ে ওনার পা একটা গর্তের মধ্যে পড়ে পাটা মচকে যায়, যদিও বা ভাঙেনি, তবে মারাত্মক ব্যথা পেয়েছিলেন। যেহেতু বয়স্ক মানুষ, হাড় দুর্বল হয়ে গেছে, আঘাতটা ওইরকম গুরুতর না হলেও ওনার জন্য সেটা গুরুতর ছিল। উনি অনেক কষ্টে পা খোরাতে খোরাতে বাড়িতে চলে আসেন। তখন ওই ফকির বলেন যে, মারে, তুই যেভাবে আসছিস, যদি ওই কুকুরটা তোকে একবার ভালো করে ধরতে পারতো, আর ওই কুকুরটার ভয়ে তুই যদি দাঁড়িয়ে যেতি, তাহলে সর্বনাশ হয়ে যেত, তোকে ওখানেই মেরে ফেলতো এই দিনের বেলাতেই। তখন চিকিৎসা শুরু হয়ে গেল। ওই ফকির কি করলেন, ওই যে জবা ফুল যেগুলো 3টা, এই 3টা জবা ফুল উনি কি যেন একটা পড়লেন, পড়ার পর সুমন ভাইয়ের বাবার নাকের কাছে দিলেন শোকার জন্য। একটার পর একটা ওনার নাকের কাছে ধরা হলো, সুমন ভাইয়ের বাবাও ঘ্রাণ নিলেন। এর পরই দেখা গেল উনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, দিব্যি হাঁটাচলা করছেন। সবাই তো অবাক যে এরকম একটা অসুস্থ মানুষ এখন দিব্যি স্বাভাবিক হয়ে গেছে। তখন ওই ফকির বলছেন যে, তোমাদের আনন্দিত হওয়ার কিছুই নাই, সমস্যা এখনো বাকি আছে। এটা
অর্ধেক হয়েছে মাত্র, এখন আর একটা কাজ আছে, দ্রুত ধারালো একটা দা বা বটি নিয়ে আসো, একটা কলা গাছ এক কোপে কেটে ফেলতে হবে। যদি এক কোপে কাটতে না পারে তবে কিন্তু এই ছেলেটা এখানেই মারা যাবে, 2-3 দিনও আর বাঁচবে না। আর যদি কাটতে পারে আল্লাহর রহমতে বেঁচে যাবে। ওর উপর ভয়ঙ্কর এক মরণ বান মারা হয়েছে। এতটুকু বলার পরই উনি বলেন যে দ্রুত নিয়ে আসো, সময় খুব কম। তাড়াতাড়ি করে বাড়ি থেকে একটা ধারালো দা নিয়ে আসা হয়। এরপর উনি নিজে একটা কলা গাছ সিলেক্ট করেন। এই কলা গাছটা কাটতে হবে কিন্তু সুমন ভাইয়ের বাবাকে। এদিকে টানা এতদিন অসুস্থ থাকার পর ওনার শরীরের শক্তি তো অনেকটাই কমে গিয়েছে। তারপরও উনি আল্লাহর নাম নিয়ে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে এই ধারালো দা দিয়ে একটা কলা গাছে মেরেছেন এক কোপ। এক কোপে ওই কলা গাছটা দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে যায়। কোনো আঁশও লেগেছিল না। উনি বলেছিলেন যদি আঁশও লেগে থাকে তাহলে কিন্তু বিপদ। তা আল্লাহর রহমতে ওই কবিরাজ বা ফকির যিনি আসছিলেন উনি বলেন যে আলহামদুলিল্লাহ এই ছেলেটা সুস্থ হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। এরপর ওই ফকির বলেন যে বাবা তুমি বলো তো ঘটনাটা কি হয়েছিল। তখন এই যে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলেন। তখন ওই ফকির বা কবিরাজ বলেন মূলত ওই যে ধাক্কা লেগেছিল ওই সময় ওই জিনটার বিশেষ একটা কাজ ছিল, সে চলে যাচ্ছিল, এই জন্য ওই সময় সে কোনো ক্ষতি করতে না পারলেও এরপর থেকে সে পিছু নেয়। বিভিন্ন সময় তার শারীরিক অনেক ক্ষতি করে ফেলেছে, ভয়ঙ্কর বান মেরেছে, আর এর ফলশ্রুতিতেই এই পরিণতি হয়েছে। যাক আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এরপর ফকির চলে যান। আর ফকির বলে যান যে উনি কোনো জিন ভূত না, উনি মানুষ। উনি এভাবে জিনেদের মাধ্যমে খবর পেয়ে কোনো কোনো বাড়িতে যান ট্রিটমেন্ট করার জন্য। এরপর উনি ওখান থেকে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ওনার সাক্ষাৎ সেভাবে আর পাওয়া যায়নি, বা কেউ ওনাকে দেখেছে এটাও জানা যায়নি। কোত্থেকে আসলেন, কোথা থেকে চলে গেলেন এটা জানা যায়নি। তবে ওই যে জিনটা ছিল সে মূলত ছিল ওই যে আশ্রম, ওই আশ্রমেরই একটা জিন। সে হিন্দু জিন ছিল। ওই সময় সে ওদিক দিয়ে যাচ্ছিল, ধাক্কা লেগেছে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে সুমন ভাইয়ের বাবা গালিগালাজ করেছিল, এতে করে তার ইগোতে লেগেছে, এই জন্যই সে সমস্যাটা সৃষ্টি করেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারলাম এবং শিখতে পারলাম। এই ধরনের ঘটনা যদি আমাদের সাথে ঘটে তাহলে কিন্তু এরকম গালিগালাজ বা এই ধরনের বিষয়গুলো করা যাবে না। এরকম অনেক ঘটনা ঘটেছে, এই ধরনের সমস্যা ফেস করেছে, পরবর্তীতে যিনি ফেস করেছেন উনি বলেছেন যে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি, মাফ করে দিয়েন। এরকম অনেক ঘটনা কিন্তু হয়েছে, দেখা গেছে যে সে ভয়ঙ্কর রূপে এসেছে আবার চলে গেছে, কোনো কিছুই হয়নি। তো এই ধরনের ঘটনা যদি আমরা বুঝতে পারি আমাদের সাথে ঘটেছে তাহলে কিন্তু সাথে সাথে দোয়া দুধ পড়ে নিব। আর দোয়া দুরুদ পড়ার সাথে সাথে আমরা যদি এটাও বলি যে আমার তো খেয়াল ছিল না, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, এটা বলে যদি চলে আসা যায়, অনেক ক্ষেত্রেই দেখা গেছে তার কিছুই হয়নি। এরকম ঝামেলা হতেই পারে, দুর্ঘটনা হয়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জহিরুল ইসলাম ইমরান। পেশাগত জীবনে উনি একজন চাকরিজীবী হলে ভৌতিক এবং অতি প্রাকৃত ঘটনাগুলোর প্রতি তীব্র আকর্ষণ থেকেই প্রতিনিয়ত আফটার দ্য হরর ওয়ার্ল্ডের জন্য ঘটনা সংগ্রহ করে যাচ্ছেন। তো এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার আপন মামা স্বপন শেখ এবং মামার বন্ধু চান মিয়ার সাথে। ঘটনাটি পরিপূর্ণভাবে সংগ্রহ করতে সহযোগিতা করেছেন এই জহিরুল ইসলাম ইমরান ভাইয়ের বড় ভাই মোহাম্মদ মিজানুর রহমান এবং ওনার ছোট ভাই তানজিল হাসান মিয়াদ। এই দুজনের জন্য রইল শুভকামনা। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি 2000 সালে ঘটেছিল মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার মালখানগর গ্রামে। এই ঘটনার ভুক্তভোগী দুজন ব্যক্তি এই স্বপন শেখ মামা এবং চান মিয়া মামা। মূলত তাদের বর্ণনা অনুযায়ী ঘটনাটি তুলে ধরার চেষ্টা করবো আমরা। স্বপন শেখের শৈশবের বন্ধু চান মিয়া, উনি একটা সমস্যায় পড়ে গরু বিক্রি করার সিদ্ধান্ত নেন। কারণ হচ্ছে চান মিয়া মামার বোনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের আয়োজনের জন্য প্রয়োজনীয় টাকা তাদের কাছে আসলে ওইভাবে ছিল না। প্রয়োজনীয় টাকা সংগ্রহ করাটাও ওই সময়ের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই উনি যখন ঘনিষ্ঠ বন্ধু স্বপন শেখের কাছে গিয়ে এই সমস্যার কথা জানালেন, তখন এই স্বপন শেখ মামা উনি দেখলেন যে তার কাছেও তো টাকা নাই, এত টাকা নাই যে উনি এই টাকা দিয়ে হেল্প করবেন। আর তার কাছে যেরকম টাকা আছে 200-400 টাকা, এটা দিয়ে তো আসলে একটা বিয়ের অনুষ্ঠান করা যায় না। কি করা যায়? তখন দুজন মিলে পরামর্শ করলেন যে একটা গরু বিক্রি করা যায় কিনা, এতে করে প্রয়োজনীয় টাকার ব্যবস্থা হয়ে যাবে, বিয়ের আয়োজনটাও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তো এই সিদ্ধান্ত অনুযায়ী মূলত এই চান মিয়া মামা উনি ওই গরু বিক্রির সিদ্ধান্তটা নিয়েছিলেন।
পরিবারে গিয়েও আলোচনা করলেন, মা বাবাও রাজি হলো। তো পরের দিন সকালবেলা গরুটি হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন। সাথে কিন্তু এই স্বপন শেখ মামাও যাবেন আর কি। দুই বন্ধু তো একদম মানিক জোট, ছোটবেলা থেকে বড় হয়েছেন একসাথে, সুখে দুঃখে একে অপরের সবসময় সাথেই আছে। তো চান মিয়ার মা তিনি ছেলেকে আদর করে বললেন যে সাবধানে যাস বাবা, দোয়া করি যেন ভালো দাম পাস। স্বপন শেখ মামা হাসি মুখে আশ্বাস দিলেন, খালা চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা ভালো দামই পাবো। হাটে পৌঁছে তারা বেশ কিছুক্ষণ দরদাম করলেন। একটা পর্যায়ে এক ক্রেতার সাথে ভালো দামই মূল্যত গরু বিক্রির কথা পাকাপাকি হয়ে গেল। চান মিয়া টাকা হাতে পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন। তবে তার আগে কিছু প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখা দরকার। স্বপন শেখের বাড়ি ছিল বেশ বড়, আর সেই বাড়ির পাশেই ছিল একটি আলুর ক্ষেত। মুন্সিগঞ্জে কিন্তু প্রচুর আলুর চাষ হয়, এটা আমরা জানি। তো ক্ষেতের ওপারে হচ্ছে চান মিয়ার বাড়ি, যার দূরত্ব মাত্র 5 মিনিটের পথ। ছোটবেলা থেকে তারা তো ঘনিষ্ঠ, একে অপরের পাশেই সবসময় ছিল আর কি। তো যাই হোক, গরু বিক্রি করে টাকা পয়সা গুছিয়ে নিয়ে তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। নিত্য প্রয়োজনীয় সদাই কিনবেন বিয়ের জন্য। বাজার থেকে সবকিছু কেনাকাটা করে যখন তারা ফিরছিলেন তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পথটা অন্ধকারাচ্ছন্ন হতে শুরু করেছে। যখন তারা আলুর ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলেন তখন চান মিয়া দূর থেকে দেখতে পেলেন একটি গরু স্বপন শেখের ক্ষেতের মধ্যে ঢুকে আলু খাচ্ছে। সে কিছুটা চিন্তিত হয়ে বললো, এই স্বপন, দেখ তো গরুটা কার? এই সময় তো কারো গরু এইখানে থাকার কথা না, সবাই সন্ধ্যার আগেই তো গরু গোয়ালে বেঁধে রাখে। একটু সন্দেহ নিয়ে স্বপন শেখ তিনি চান মিয়াকে বললেন, এই তুই একটু দেখে আসতো গরুটা কার। চান মিয়া এগিয়ে গেলেন, স্বপন শেখও তার সাথে হাঁটতে লাগলেন, তবে একটু পিছু পিছু। যতই তারা কাছে যাচ্ছিলেন ততই অস্বাভাবিক লাগছিল ব্যাপারটা। গরুটি মাথা নামিয়ে ধীর গতিতে আলু খাচ্ছিল, কিন্তু আশেপাশে কোনো রাখাল বা মালিকের অস্তিত্বই দেখা যাচ্ছে না। যখন তারা একদম কাছে পৌঁছেছেন, গরুটি ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে। মাথা নিচু, গলায় কোনো দড়ি নেই, তার গায়ের রং ধূসর কালো এরকম আর কি, যেন ধুলোর আবরণ শরীরে পড়েছে। গরুটি ধীরে ধীরে খালের দিকে এগোতে লাগলো। খালের পানিতেও নামলো, অথচ পানির কোনো শব্দ হলো না। পানিতে নামার পর এক ধরনের কলকল শব্দ হয় না, এরকম কোনো শব্দ হলো না। স্বপন মামা আর চান মিয়া দুজন তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। খালের ওপারে ছিল দুটি পুরনো জোড়া কাঁঠাল গাছ, যুগ যুগ ধরে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। গরুটি ঠিক সেই দিকেই এগোতে লাগলো। তখন একটা করুণ শ্বাসের শব্দ হলো। শ্বাস বলতে অনেক সময় আমরা দীর্ঘশ্বাস ফেলি না, মনে হলো গরুটা খুব করুণ ভাবে এরকম একটা দীর্ঘশ্বাস ফেললো। খালটা পার হয়ে গরুটা কাঁঠাল গাছের কাছে গিয়ে দাঁড়ায়। তখন স্বপন শেখ এবং চান মিয়া দেখে একটা বৃদ্ধ লোক সেখানে বসে আছে। লোকটার গায়ের কাপড় ময়লা, চেহারাটা ক্লান্ত এবং রহস্যময়। গরুটা ঠিক তার সামনে গিয়ে দাঁড়ায়। মনে হচ্ছে যে গরুটা তাকে চেনে এবং তার জন্যই ওখানে এসেছে। তখন তারা দুজন ওই বৃদ্ধ লোককে ডেকে বলে, ও কাকা, ও কাকা, গরুটা ধরেন না কেন? গরুটা ধরেন, আমাদের ক্ষেত নষ্ট করে দিয়েছে। তো এটা বলছে, ওই বৃদ্ধ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন কথাগুলো সে শুনতেই পায় না। তারা আবার চেঁচিয়ে বলে, ও কাকা, শোনেন না, গরুটা আমাদের ক্ষেত নষ্ট করে ফেলতেছে, কথা বলেন না কেন? মনে হচ্ছে তো আপনারই গরু। ও বুঝছি, অন্যের জমিতে গরু ছেড়ে দিয়ে গরুর পেট ভরাচ্ছেন না? তো এগুলো বলার পরও কিন্তু বৃদ্ধ নিশ্চুপ হয়ে আছেন। তার চোখ একদম স্থির, শরীর নিস্তেজ। 4-5 বার ডাকাডাকি করার পর তারা হঠাৎ করে লক্ষ্য করে গরুটার শরীর কাঁপাকাঁপি করছে, ধীরে ধীরে তার আকৃতি বদলে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যে গরুটার দেহ ভয়ঙ্কর ভাবে বিশাল হয়ে যায়। তার পায়ের গিঁটগুলো মোটা হয়ে ওঠে, মাথাটা ফুলে ভয়ঙ্কর চেহারায় পরিণত হয়, পুরো শরীর কালো হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সেটি কাঁঠাল গাছের সমান লম্বা হয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধ লোকটা একই রকম ভাবে বসে আছে। এই স্বপন মামা আর চান মিয়া, ওনারা আতঙ্কে একে অপরের দিকে তাকাচ্ছে, বুঝতে পারছেন যে এটা সাধারণ কিছু না। গাছের পাতাগুলো মনে হচ্ছে জীবন্ত হয়ে গেছে, পাতাগুলো অদ্ভুত ভাবে নড়ছে। হঠাৎ করে চারদিকে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে এই বাতাসের মধ্যে কোনো একটা কিছু আছে। ওই বাতাসটা কি হচ্ছে, তাদের চারদিকে ঘুরছে। তখনই ওই বৃদ্ধ লোকটি হঠাৎ করে নাকি সুরে বলে ওঠে, খিরে কি খরস তোরা, এইভাবে। মানে কিরে কি করস তোরা এটা না, বলছে খিরে কি খরস তোরা, এইভাবে। মানে
কিরে কি করস তোরা, এটা বলতে চাচ্ছে আর কি। আর এই কথা বলে হাত দিয়ে সামনে আসার ইশারা করে। তখন এই দৃশ্য দেখে ওনারা এক মুহূর্ত দেরি করে পেছনে ফিরে দৌড়ানো শুরু করে। তখন বাতাস মনে হলো আরো প্রবল হয়ে উঠলো। এই বাতাস মনে হচ্ছে তাদেরকে তাড়া করছে, আর চারদিকে ফিস ফিস করে শব্দ হচ্ছে। কি যে শব্দ হচ্ছে বুঝতে পারছে না। গাছের ডালপালা মনে হচ্ছে কাঁপাকাঁপি শুরু করেছে। এদিকে ভয়ে তো তাদের অবস্থা খারাপ, সদাইপত্র ফেলে পাগলের মতো দৌড়ানো শুরু করেছে। কোনোভাবে তারা আলু ক্ষেত পার হয়ে হাঁপাতে হাঁপাতে তারা বাড়ির দিকে ছুটে যায়। পেছন দিকে তাকানোরও সাহস হয় না। এমনকি চান মিয়া এবং স্বপন শেখ বাড়ির উঠোনে গিয়ে যে কিছু একটা যে বলবে, এইটাও আসলে বলার মতো তাদের শক্তি তাদের ছিল না। গিয়ে ধপাস করে পড়ে যায়, সাথে সাথে বাড়ির সকলে বের হয়ে আসে। দুজনকে জিজ্ঞেস করে কি হয়েছে, তা তো কথাই বলতে পারছে না, শুধু জোরে জোরে হাঁপাচ্ছিল। যাই হোক, কিছুটা সময় পর তারা একটু স্বাভাবিক হলে সব ঘটনা সবাইকে খুলে বলে। তখন সবার মাঝে এক ধরনের ভয় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কেউ একজন বলে, এখন তো মাল সামানগুলো নিতে হবে, এত দামি জিনিসগুলো তোরা এদিকে ফেলে চলে আসছিস, এগুলো তো ফেলে রাখা যাবে না। এই কথা শোনার পর আশেপাশের বাড়ির যুবক বয়স্করা দল বেঁধে টর্চ লাইট লাঠিসোঁটা নিয়ে রওনা হয় সেই জায়গার দিকে। তখন সবাই সতর্ক হয়ে হাঁটতে থাকে। পথ যতই সামনে আগায় ততই তাদের মনে হয় যে এক অজানা ভয় তাদেরকে গ্রাস করছে। অবশেষে তারা সেই স্থানে পৌঁছায় যেখানে ঘটনাটি ঘটেছিল। তখন সবাই গিয়ে দেখে মাল সামান শিখিয়ে আছে, যেমনটি ছিল, যেভাবে ফেলে রেখেছিল, কেউ নেয় নাই, সবকিছু ঠিকঠাক মতো তারা পেয়ে যায়। আশ্চর্যের বিষয় যে এই মাল সামানা কিছুই নষ্ট হয় নাই, একদম যেরকম ছিল ওরকমই আছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ওই জায়গাটা অদ্ভুত রকমের ঠান্ডা এবং ভারী। বিশেষ করে আমরা এই এক্সাম্পলটা বুঝতে পারবো যদি আমরা একটা বিষয়ে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা গরমের ভেতর থেকে হঠাৎ করেই কোনো একটি এসি রুমের মধ্যে যাই, তখন যেরকম অনুভূতি হবে। তাদের কাছে মনে হলো যে তারা গরমের একটা জায়গা পার হয়ে হঠাৎ করেই এমন একটা জায়গা চলে আসে ওই জায়গাটা ঠান্ডা, আবার ওই জায়গা থেকে সরে গেলে গরম, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, ওনারা সবাই মাল সামান গুছিয়ে ফেরার পথ ধরে। ফেরার সময় এক যুবক, সম্ভবত ওই গ্রামেরই একজন, হঠাৎ করে বলে ওঠে যে আচ্ছা ঠিক কোথায় ঘটনাটা ঘটছিল রে। তখন তারা ঠিক সেই জায়গাটাতে নিয়ে যায়। আশেপাশে তো কিছুই নাই, তবে মাটির দিকে চোখ যেতেই সবার গা শিউরে ওঠে। কাদা মাটির ভেতরে দেখা যায় বিশাল গরুর খুরের মতো ছাপ, যেন বিশাল কোনো কিছু যার শরীর ওজন অনেক ভারী ওই পথ দিয়ে হেঁটে গেছে। তারা তো দূর থেকে কিছুটা দেখেছে, একদম ওই কাঁঠাল গাছের নিচে তো যায়নি। ওই যুবকের কথা শোনার পর ওই জায়গা তারা গিয়েছিল আর কি। আর একটু আগে যে জায়গাটা ঠান্ডা ছিল, মানে মাত্রই বললাম, সেটা কিন্তু ওই কাঁঠাল গাছ থেকে একটু দূরে, মানে ওই জায়গায় কেউ যায় নাই। পরে যখন ওই জায়গায় যায় তখন তারা ওই ছাপটা দেখে। এরপর এক অজানা ভয় আর কৌতূহল সবার মধ্যে চেপে বসে, এই জিনিসটা কি, আর এখানে তো থাকাও যাবে না রে। সবাই আর বেশি সময় ওখানে থাকতে চায় না, সবাই দ্রুত নিজেদের বাড়ির পথ ধরে, যে যার মতো বাড়িতে চলে যায়। যাই হোক, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটে না। এর মধ্যে চান মিয়া আমার বোনের বিয়ের আনুষ্ঠানিকতাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ে যায়, ঠিকঠাক মতো হয়ে যায়। তার কদিন পর এই স্বপন শেখ তার প্রিয় বন্ধু চান মিয়াকে এই চীনা হাঁসের মাংস খাওয়ানোর জন্য বাড়িতে ডাকে। হাঁসের মাংস খেয়ে আর বাড়ির জন্য কিছু মাংস স্বপন শেখ মামা দিয়ে দিয়েছে চান মিয়া মামাকে। উনি মাংস খেয়ে বাড়ির জন্য কিছু মাংস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তখন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্বপন শেখের বাড়ির পেছনে পরিত্যক্ত একটি বাঁশের পথ বেছে নেয়। সেই পথে একটি পুরনো কবরস্থানও ছিল, আর কবরস্থানের পাশেই ছিল মধু মিয়ার ডোবা নামে একটা জায়গা। চান মিয়া চিন্তা করেছেন আজকে এই পথে যাই, ক্ষেতের ভিতর দিয়ে যাওয়ার দরকার নেই। এর আগে ক্ষেতের ওইখানে একটা ঘটনা ঘটছিল। তো চান মিয়া যখন ওই পথে হাঁটতে শুরু করেছেন তখন হঠাৎ করে তার পা ছোট্ট একটি কাদার গর্তে আটকে যায়। পা ভরে যায় কাদায়। কাদা পরিষ্কার করার জন্য উনি বাঁশের পাশে গিয়ে পা ঝাঁকাচ্ছে। তখন হঠাৎ বাঁশ ছাড়টা ভয়ঙ্কর ভাবে নড়ে ওঠে। তারপরও চান মিয়া কিছু বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পরে বাঁশের থেকে একটি বৃদ্ধ লোক পেছন থেকে এসে বলে, এই তুই চান মিয়া না? চান মিয়ার গায়ে কাটা দিয়ে ওঠে, কারণ এই গলাটা তার চেনা মনে হয়, কিন্তু চিনতে পায় না লোকটাকে। বৃদ্ধ আবার বলে, এই বেটা তুই চান মিয়া না? চান মিয়া তো হ্যাঁ আমি চান মিয়া, কিন্তু কাকা আপনি কি? আপনাকে তো চিনলাম না, আপনি তো এই গ্রামের লোক বলে মনে হচ্ছে না, আর এত রাত্রে বাস ঝাড়া আপনি কি করেন? তখন ওই বৃদ্ধ লোকটি বিকট এক হাসি দেয়। ঠিক সেই মুহূর্তে তার পাশে একটা গরু এসে দাঁড়ায়।
তখনই চান মিয়ার আর বুঝতে বাকি থাকে না ঘটনাটা কি। কারণ এমনই একটা ঘটনা আগে ঘটেছিল তার এবং স্বপন শেখের সাথে। এই দৃশ্য দেখে যখন চান মিয়া দৌড় দিতে যায়, তখন ওই বৃদ্ধ লোকটি 2-3 বার বলে, হে চান মিয়া, মাংস দিয়ে যা, মাংস দিয়ে যা বলছি। চান মিয়া তো তখন দৌড় দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। ঠিক তখন সে অনুভব করে পেছন থেকে ওই গরুটি তাকে প্রচন্ড ভাবে আঘাত করেছে। সেই আঘাতেই চান মিয়া ছিটকে পড়ে ওই মধু মিয়ার ডোবার সামনে। এরপর তার কিছু মনে নাই, সে সেন্সলেস অবস্থায় পড়ে থাকে। রাত গভীর হয়ে যায়, কিন্তু চান মিয়া বাড়িতে ফেরে না। তখন তার পরিবার খুঁজতে খুঁজতে স্বপন শেখ মামার বাড়িতে চলে আসে। স্বপন শেখ মামা জানায় যে চান মিয়া তো অনেক আগে বাড়িতে মাংস নিয়ে চলে গেছে, সে বাড়িতে যায় নাই। চান মিয়ার পরিবার বলে, না তো, সে এখনো বাড়িতে পৌঁছায় নাই। এরপর চান মিয়ার পরিবার, স্বপন শেখের পরিবার মিলে তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে চান মিয়াকে পরিত্যক্ত বাসের পাশে ওই মধু মিয়ার ডোবার সামনে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে সবাই। কিন্তু তার সাথে কোনো মাংসের যেই একটা বাটি ছিল, এগুলো কিছু ছিল না। তখন তারা চান মিয়াকে নিয়ে বাড়িতে ফেরে। কিছু সময় পর যখন চান মিয়ার জ্ঞান ফেরত আসে, তখন সে সব ঘটনা খুলে বলে। এরপর চান মিয়া এবং স্বপন শেখ এক মুরব্বীর কাছ থেকে এক ফকিরের সন্ধান পায়। সেই ফকিরের বাড়িটা বিক্রমপুরের হাসারার 16 ঘর নামক জায়গার সালেহপুর গ্রামে। তার নাম মুসলিম ফকির। পরদিন সকালে এই চান মিয়া এবং স্বপন শেখ সেই মুসলিম ফকির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তারা সবকিছু খুলে বলেন। তখন মুসলিম ফকির জানান তার ঢাকা একটা বিশেষ কাজ আছে, উনি 2 দিন পরে ঢাকা থেকে ফিরে তাদের বাড়িতে যাবেন। এখন এই বিষয় নিয়ে কাজ করার মতো অবস্থা বা সময় তার নাই। তো যাই হোক, তারা চান মিয়া মামা আর স্বপন শেখ মামা ওই মুসলিম ফকির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো বাড়িতে ফিরে স্বপন শেখ দেখে যে শরীফ, যে পরিবারের একমাত্র ভাইপো, দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে এসেছে। তার আগমনে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। সবাই মিলে বিশেষ আয়োজনের পরিকল্পনা করে। স্বপন শেখের মা অর্থাৎ এই শরীফের দাদি বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। রাতের খাবারের পর শরীফ একটু বিশ্রাম নেয়। মাঝরাতে শরীফ ঘর থেকে বের হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। এই ওয়াশরুমটি বাড়ির পেছনের দিকে টিনের ছাউনি দেয়া। নির্জন এই স্থানে রাতের নীরবতা স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ শরীফ টিনের চালের উপর ভারী কিছু বসার শব্দ শুনতে পায়। অনেক সময় অনেক বড় পাখি যদি হঠাৎ করে টিনের চালের উপর বসে, তো পাখির যে নখ রয়েছে, ওই নখ যদি ওই টিনের চালের উপর আঁকড়ে ধরে, এক ধরনের ক্যাচ ক্যাচ শব্দ হয়। এটা কিন্তু বোঝা যায় যে পাখি বসেছে। মনে হচ্ছে ওই রকম পাখি জাতীয় ভারী কিছু বসেছে। রাত্রেবেলা নিশাচর কিছু পাখি থাকে না, বিশেষ করে পেঁচা, অনেক বড় সাইজের কোনো পেঁচা যদি বসে, তাহলে কিন্তু এরকম শব্দ হতে পারে। আর ওটা যখন বসেছে, তখন একটা বিষয় মনে হয় যে আসলে এটা কি পাখি? এত ভারী মনে হচ্ছে, ঘটনা কি? আবার পাখিও মনে হচ্ছে, নাকি অন্য কোনো প্রাণী? বিশেষ করে গ্রামে খাটাস বলে, আর এটাকে আমরা বলি গন্ধগোকুল। তো এটাও আবার আসছে কিনা, শরীফের মনে কৌতূহল জেগে ওঠে। শরীফ ওয়াশরুমের কাজ শেষ করে বাইরে বের হয়েছে। চিন্তা করলো যে একটু দেখি তো এটা কত বড় পাখি, নাকি এই খাটাস, দেখি এটা কি। তো সে বাইরে বের হয়ে ওই ঘুরে আবার কি করেছে, ওই ওয়াশরুমের চালের উপর তাকাইছে। সে তখন দেখে চালের এক কোনায় একটা নিম গাছ আছে। ওই নিম গাছের ডালের সামনে পা ঝুলিয়ে এক বৃদ্ধ বসে আছে। অন্ধকারে চেহারা ভালোভাবে দেখা যাচ্ছিল না। সে ভয় পেয়ে জিজ্ঞেস করে, ও কাকা, আপনি কি এই রাতের বেলা এই গাছে উঠলেন কিভাবে? বাড়ি কোথায় আপনার? এই কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধ বিকট এক হাসি দেয়। সে নিম গাছ থেকে লাফ দিয়ে মাটিতে একদম শুয়ে পড়ে, উপর হয়ে শুয়ে পড়ে এবার হামাগুড়ি দিয়ে শরীফের সামনের দিকে আগাতে থাকে। শরীফ যে ওইখান থেকে দৌড়ে বাড়িতে আসবে, এই শক্তিটাও তার শরীরে তখন ছিল না। শরীফ ঠায় ওইখানে দাঁড়িয়ে আছে। হামাগুড়ি দিয়ে আস্তে 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 কাছে এসে তখন একদম সামনে দাঁড়িয়ে যায়। বৃদ্ধ শরীফের সামনে দাঁড়িয়েছে। তারপর মুহূর্তের মধ্যেই নাকি এক বিশাল ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, যেটা শরীফ চিন্তাও করতে পারে নাই যে এমন একটা ভয়ঙ্কর জিনিস তার সামনে এসে দাঁড়াবে। শরীফের কথা অনুযায়ী ওই বৃদ্ধ যেরকমটা ছিল সেটা হচ্ছে এক জবাইকৃত গরুর মুখ, আর শরীরের বাকি অংশ ছিল মানুষের মতো। মানে তার মুখমণ্ডলটা এমন ছিল যে একটি গরুকে জবাই করলে যেরকম তার দেখা যায় মুখমণ্ডলটা ওই রকম। আর শরীরটাও বিশাল, শরীরের
নিচে, বিশেষ করে গলা থেকে নিচের অংশটা মানুষের মতো অনেকটাই। আর বিশাল বলতে ওই যে লম্বা যে নিম গাছটা ছিল ওই সমান হয়ে গেছে আর কি। তখন শরীফ সে শরীরে একটু শক্তি ফেরত পায়, প্রচন্ড জোরে একটা চিৎকার দেয়, ও মা গো বাবা গো বলে পিছন দিকে ঘুরে দিয়েছে দৌড়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসে, তখন এই শরীফ সবকিছু খুলে বলেছে। তখন সবাই ওই ওয়াশরুমের কাছে যায়, কিন্তু ওখানে গিয়ে কিছু দেখতে পায় না। তবে একটা প্লাস্টিকের ভালো একটা বালতি কিন্তু ফেটে গিয়েছিল, আর সেই বালতি থেকে পানি চারদিকে ছড়িয়ে পড়েছিল। এটা দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। আর বালতিটা এমনি এমনি ফাটে না, নিশ্চয়ই ওর উপর ভারী কিছু চাপ দিয়েছিল, যার কারণে এটা ফেটে গিয়েছে। তো শরীফ এরপর নিজের ঘরে চলে আসার পর বমি শুরু হয়েছে, এমন বমি আর থামে না। এরপর শরীফের দাদি ওই রাতেই শরীফকে ঝাড়ফুঁক করান। এরপর শরীফের শরীরটা কিছুটা সুস্থ হয়েছে, কিন্তু ওই রাতে শরীফের ঘুম আসে না। সকালবেলা সে গ্রাম ছেড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাই হোক, এর পরের দিন থেকে স্বপন শেখের বাড়িটি আগের মতো আর স্বাভাবিক ছিল না। স্বপন শেখের বাড়ি ঘিরে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্নার শব্দ, টিনের চালে কোনো বৃদ্ধের অবয়ব, ঘরের জিনিসপত্র গুলো নিজে নিজে নড়াচড়া করে। পুরো বাড়িটা মনে হচ্ছে এক অজানা শক্তির কবলে পড়ে গেছে। এই অবস্থায় স্বপন শেখের পরিবার যে দু পায়ে হেঁটে বেড়াচ্ছে, এটাই মনে হচ্ছে বেশি। আতঙ্কে তাদের সবসময় তটস্থ থাকতে হয়। ঠিক তার দুদিন পর কথা অনুযায়ী গ্রামের মেঠো পথ ধরে প্রবেশ করে মুসলিম নামের সেই ফকির। সে একটা জুব্বা পরতো জর্জেটের কাপড়ের, আর একটা লাল রুমাল পিঠে ঝুলানো থাকতো, আর একটা থলেও নিয়ে সে ঘুরে বেড়ায়। তো ফকির সোজা চলে আসেন স্বপন শেখের বাড়িতে। কারোর সঙ্গে বেশি কথা না বলে এক গ্লাস পানি চান, তারপর উনি পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির চারপাশে হেঁটে বেড়ান। মাঝে মাঝে থেমে গিয়ে মাটিতে তাকিয়ে থাকেন, যেন এই মাটির গভীরে উনি কিছু শুনতে পাচ্ছেন। তার ঠোঁট নড়ছে, মৃদু আওয়াজে দোয়া উচ্চারণ করছেন। তারপর অজু করে ঘরের এক কোণে 2 রাকাত নফল সালাত আদায় করেন। সালাত শেষে স্বপন শেখ ও চার মিয়াকে সামনে বসিয়ে বলেন যে, শোনো, এখন যেটা বলি মনোযোগ দিয়ে শোনো। একদম শুরুতে কি হয়েছে এবার আবার বলো তো। 2 দিন আগে শুনছি, মাঝখানে অনেকগুলো কাজ টাজ করছি, ভুলে গেছি। এরপর তারা সেই ঘটনা আবার বলতে থাকে। এরপর ফকির চোখ বন্ধ করে বসে। অনেকক্ষণ পর উনি চোখ খোলেন। তখনই বলেন, তোমরা ভয় পেয়েছো ঠিক, কিন্তু ভয় যার কাছে পেয়েছো সে আসলে খারাপ না। ও ছিল একটা বয়স্ক ভালো জিন, বহু বছর এই জায়গার পাহারাদার ছিল। কিন্তু তোমরা অজান্তেই তার শক্তি নষ্ট করেছো, ভয় পেয়ে চিৎকার করে তার ঠিকানায় বাধা দিয়েছো, তাই সে রেগে আছে। মুসলিম ফকির আবার বলেন, এখন তোমাদের যা করতে হবে তা খুবই স্পষ্ট। ওই জোড়া কাঁঠাল গাছের গোড়ায় অনেকগুলো সাদা মিষ্টি আর 3 সের গরুর দুধ রেখে আসবে রাতের বেলা, আর সেটা আজকেই করতে হবে, ভোর হওয়ার আগে। মূলত তার শক্তিটা কমে গেছে, সে এই গ্রামে পিশাচ শ্রেণীর জিনদেরকে আসতে দেয় না, আর তোমাদের কারণে এখন অন্য পিশাচ জিনগুলো এই গ্রামে ঢোকার পায়তারা ভাসতেছে। তাহলে বুঝতে পারতেছো যে অবস্থা কোন দিকে যাচ্ছে। তার সম্মান কমে গেছে, শক্তি কমে গেছে। দ্রুত এই কাজটা করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর ওই পুরনো পরিত্যক্ত কবরস্থানের সামনে সন্ধ্যা নামার আগেই ছেড়ে দিতে হবে 2টি জ্যান্ত মোরগ, যেন তারা নিজে হেঁটে চলে যেতে পারে। চাঁদ মিয়া তখন থরথর করে ভয়ে কেঁপে উঠে বলে ওঠে, আমি আর কিছু করতে পারবো না, আমার ভয় লাগে। তখন মুসলিম ফকির বলে যে, আরে বাবা, ভয়ের কিছু নাই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবকিছু। মুসলিম ফকির এবার থলে থেকে 4টি মোটা লোহার পেরেক বের করেন। সেগুলোর গায়ে হালকা চিহ্ন, মনে হচ্ছে কোনো দোয়া লেখা। তিনি সেগুলোর উপর কিছু পরে ফু দিয়ে স্বপন শেখের বাড়ির 4 কোণে সেগুলো পুঁতে দেন। বলে দেন যে 3 মাসের আগে এটা কেউ তুলবা না। যদি 3 মাসের মধ্যে একটি পেরেকও কেউ তুলে ফেলে কোনো ভয়, সন্দেহ বা কৌতূহলের বসে, তাহলে যা হবে এর দায় দায়িত্ব কিন্তু আমি নেব না। এ কথা বলে মুসলিম ফকির উঠে দাঁড়ান। তার চোখে মুখে এক অন্য ধরনের দীপ্তি, যেন কাজ শেষ, এখন বিদায়ের পালা। কিন্তু যাওয়ার আগে তিনি একবার বলেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সেই রাতের পর বাড়ির চারদিকে যেন হালকা সুবাতাস ছড়িয়ে পড়ে, ওই কান্নার শব্দও থেমে যায়, ওই অভাবকেও আর দেখা যায় না। যাই হোক, পরদিন সন্ধ্যা হওয়ার আগেই এই স্বপন শেখ আর চান মিয়া বেরিয়ে পড়েন। মুসলিম ফকিরের কথা অনুযায়ী পরদিন তো না, মানে ওই
দিনের বেলায় তো আসছিল মুসলিম ফকির ওই রাত্রে আর কি। তো মুসলিম ফকিরের কথা অনুযায়ী তারা দুধ মিষ্টি ওই জোড়া কাঁঠাল গাছের নিচে রেখে আসে। তারপর পরের দিন অবশ্য মানে ওই রাত্রে তারা আর পারেন নাই, পরের দিন ওই দুটি মোরগ একদমে কিনে ওই পরিত্যক্ত কবরস্থানের সামনে ছেড়ে আসে। এরপর থেকে এই দুইজনের সাথেও আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আর ওই যে একটা বৃদ্ধ আর গরু, ওটাকে আর কখনো দেখা যায় নাই। তো এই যে স্বপন শেখ মামা, চানমিয়া মামা, ওনারা এখনো কিন্তু দিব্যি ভালো আছেন, সুস্থ আছেন। তাদের সাথে আর কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা এরপরে বলে ওঠেনি বা ঘটেনি আর কি। আর তারাও এরকম বলার মতো কোনো ঘটনা আসলে ফেস করেন নাই, বিশেষ করে এই রিলেটেড এই যে যেই একটা গরু এবং ওই বৃদ্ধ যেই ব্যাপারটা আর কি তাদের সাথে হয়েছিল। বোঝা যাচ্ছে যে তারা এমন একটা আতঙ্কের মধ্যে চলে গিয়েছিলেন আর তাকে দেখে ফেলেছিলেন, বারবার তাকে বিরক্ত করছিলেন, যার কারণে তার শক্তির কোনো একটা ঝামেলা হয়ে গিয়েছে। হয়তো উনি এমন একটা বন্ধনী দিয়ে রেখেছিলেন যাতে করে ওই গ্রামে পিশাচ শ্রেণীর জিনেরা ঢুকতে না পারে। সেই বন্ধনীটা দুর্বল হয়ে গিয়েছিল, তারও ক্ষতি হয়েছিল। এটা একটা সমাধানের পদ্ধতি ছিল যেটা ওই মুসলিম ফকির বর্ণনা করেছিলেন। আসলে অনেক রহস্যময় ব্যাপার তো থাকে। অনেকে বলেন যে এই ধরনের জিনিস দিলে কিভাবে এই সমস্যার সমাধান হয়। আসলে এটা তো একটা রহস্যময় জগৎ, আমরা আমাদের স্বাভাবিক সেন্স থেকে আসলে বুঝতে পারি না যে এটা কিভাবে সমাধান হয় আর কি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।